এক নম্বর অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে? কশির যে চ্যাপ্টারটা পড়ে 1 নম্বর অঙ্কটা করাচ্ছি। 1 নম্বর অঙ্কটা কি বলেছে? 1 নম্বর অঙ্কটা কি বলে দেখ, গ্রস ওয়ার্ক কস্ট কত বলেছে? 1,00,000 টাকা। ঠিক আছে, যে আমরা লাস্ট চ্যাপ্টারে যে করেছিল না কস্ট, পুরো কস্টিংয়ের সঙ্গে লিঙ্ক আছে এটা। ঠিক আছে, পুরো মানে অ্যাকচুয়ালি আগের চ্যাপ্টার পুরো বেস ক্লিয়ার হয়ে গেছিল। এবার এই চ্যাপ্টারে বাকিগুলো করা যাবে, ইজিলি করা যাবে। কেন আগের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম, মনে করার চেষ্টা করি, প্রাইম কস্ট পড়েছিলাম প্রাইম কস্ট কি বলেছিল? 3টে ডাইরেক্ট যোগ করলে প্রাইম কস্ট হয়। প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভার যোগ করলে কি হতো? ওয়ার্ক কস্ট হতো। সেই তো ওয়ার্ক কস্ট জুড়ে দিয়েছে। এবার ওয়ার্ক কস্টের সঙ্গে অফিস ওভার যোগ করলে হতো কস্ট অফ প্রোডাকশন। তারপরে তোর ফিনিশ গুডস থাকতো, যোগ করে হতো কস্ট অফ গুডস সোল্ড, তার সাথে সেলিং খরচা যোগ করে হতো কি হতো বল? টোটাল কস্ট। ঠিক আছে, তো টোটাল কস্টের প্রফিট যোগ করে হতো সেল। জাস্ট একটু বললাম, আবার বলবো, অসুবিধা নেই। এখানে দেখ 1 নম্বর অঙ্কটা দেখ, গ্রস ওয়ার্ক কস্ট বলেছে। ঠিক আছে, তো গ্রস ওয়ার্ক কস্ট সব বলবো, চিন্তা করে লাভ নেই। গ্রস ওয়ার্ক কস্ট জিনিসটা কি সব বলবে। ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস বলে দিয়েছে, ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস বলে দিয়েছে, হোয়াট উইল বি দ্য নেট ওয়ার্ক কস্ট। তো চল সমস্ত এক একটা জিনিস করে লিখছি, বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করবি। ঠিক আছে, মন দিয়ে শুনবি। কস্ট শিটের ফরম্যাটটা কেমন দিয়েছিল মনে আছে তো? তোদের নিচে খাতা লিখে দিয়েছিলাম, আগের চ্যাপ্টারে কস্ট শিটের ফরম্যাট লেখা ছিল। একবার মনে করিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে, মনে করাতে হবে না। কস্ট শিটের ফরম্যাটটা তো একবার পড়িয়ে দিই। বইটাই খোল, বইয়ের মধ্যে যেখানে করছিস না ওখানে দেখি ফরম্যাটটা লেখা আছে, একবার পড়িয়ে দিই। লিখলে সময় নষ্ট হবে। যেই চ্যাপ্টারটা চলছে সেই চ্যাপ্টারই দেখ, একটা ফরম্যাট দিয়েছে শুরুতে। পেয়েছিস খুঁজে নাকি বের করে দেবো? দেখ। হুম, এটা পেজ নাম্বারটা বলে দিই কত? 60 পেজ খোল, জাস্ট ওখানে কিছু বুঝবো না, জাস্ট একটু দেখবো। আগের চ্যাপ্টারে পড়েছি, জাস্ট একটু রিভাইজ করে নাও, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। পেয়েছিস তো খুঁজে? দেখ আমি বলছি, জাস্ট একটু বলছি, যেটুকু বলছি সেইটুকু শুনবি, বেশি করে শুনতে হবে না। অল্প অল্প বলছি। আমরা কি শিখেছিলাম? 3টে ডাইরেক্ট যোগ করে তাকে প্রাইম কস্ট বলে। কি কি? প্রথম ডাইরেক্টের নাম কি ছিল? ডাইরেক্ট ম্যাটেরিয়াল। সেকেন্ড ডাইরেক্টের নাম কি ছিল? ডাইরেক্ট লেবার। দেখ ডাইরেক্ট লেবার কি কি নাম হয় ভালো করে দেখে নে। যার নাম ডাইরেক্ট লেবার তার নামই প্রোডাক্টিভ লেবার, তার নামই ম্যানুফ্যাকচারিং ওয়েজেস। ঠিক আছে, জাস্ট একটু নামগুলো শুনে রাখতে হবে। কারণ দেখ, তোর পরীক্ষায় ডাইরেক্ট লেবার না দিয়ে ডাইরেক্ট ওয়েজেস দিতে পারে, ডাইরেক্ট ওয়েজেস না দিয়ে প্রোডাক্টিভ লেবার, ম্যানুফ্যাকচারিং ওয়েজেস, যা খুশি নাম দিতে পারে। এগুলো জেনে রাখতে হবে। আরেকটা কি ছিল? চার্জেবল এক্সপেন্সেস বা ডাইরেক্ট এক্সপেন্সেস। এই তিনটে ডাইরেক্ট যোগ করলে কি হয়? তাকে বলে প্রাইম কস্ট। তাহলে প্রাইম কস্টের আরেকটা নাম কি? দিয়ে ডাইরেক্ট। জাস্ট জেনে রাখতে হবে। শিখেছি। তারপর কি বলেছিলাম? প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভার যোগ করলে হয় ওয়ার্ক কস্ট। ফ্যাক্টরি ওভার আরেকটা নাম কি আছে? এই ফ্যাক্টরি ওভার আরেকটা নাম কি আছে? প্রোডাকশন ওভার ম্যানুফ্যাকচারিং। নামগুলো জেনে রাখতে হবে। থাকে না এক একটা জনের, এক একজনের অনেকগুলো করে নাম হয়, তো এরকম নাম। তুই ফ্যাক্টরি ওভার পড়ে গেছিস, পরীক্ষায় দিয়ে ম্যানুফ্যাকচারিং ওভার বলেছে, এটা তো আমি করিনি ম্যানুফ্যাকচারিং ওভার। তাহলে যার নাম ফ্যাক্টরি ওভার তার নামে ম্যানুফ্যাকচারিং ওভার, তার নামে প্রোডাকশন ওভার, তার একটা নাম আছে ওয়ার্কস ওভার। তাহলে চারখানা নাম হয়, চারখানা নাম হয়। ঠিক আছে তো? তাহলে যোগ করে কি হলো? ওয়ার্ক কস্ট। ঠিক আছে, ওয়ার্ক কস্টের সঙ্গে কি লেখা আছে দেখ, অফিস অ্যান্ড অ্যাডমিশন ওভার যোগ করলে হয়ে যাবে কি? কস্ট অফ প্রোডাকশন। তার সঙ্গে সেলিং ওভার যোগ করলে হয়ে যাবে কস্ট অফ গুডস সোল্ড বা টোটাল কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, কস্ট অফ গুডস, এখানে কি লিখেছে? কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভার যোগ করে কস্ট অফ গুডস সোল্ড হয় না, এটাকে বলা হয় টোটাল কস্ট। ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড হয় টোটাল কস্ট। কি বললাম? কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভার যোগ করলে কি হয়? তাকে বললাম টোটাল কস্ট। এর সঙ্গে প্রফিট যোগ করলে সেল হয়। আগে দিনটা করিয়েছিলেন, জাস্ট একবার মনে করিয়ে দিন, তাহলে অঙ্ক করাতে সুবিধা হবে। অঙ্ক করাতে সুবিধা হবে। এবার দেখ, যে অঙ্কটা করাচ্ছি মন দিয়ে শুনবি, কোনো অসুবিধা নেই, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবি, বলে দেবো। ওরা তোকে কি বলছে? গ্রস ওয়ার্ক কস্ট। স্যার আপনি তো ওয়ার্ক কস্ট পড়ালেন, গ্রস ওয়ার্ক কস্ট তো আপনি বলেন। কোশ্চেন পড়বো, গ্রস ওয়ার্ক কস্ট ওরা দিয়ে দিয়েছে, তো ও বলছে নেট ওয়ার্ক কস্ট বের করতে। স্যার আপনি ওয়ার্ক কস্ট বললেন, গ্রস আর নেটের কথা তো বলেননি, তাহলে গ্রস ওয়ার্ক কস্ট আর নেট ওয়ার্ক কস্ট কাকে বলে? দেখ আমি তোকে লিখে দেখাচ্ছি, খাতা খোল, খাতা খোল। গ্রস ওয়ার্ক কস্ট কাকে বলে? তোরা কি শুনলি? প্রাইম কস্ট শুনলি তো? আমি তোকে লিখছি, জাস্ট শুনে নি। প্রাইম কস্ট কিছু না, একটা টাকা বলবে প্রাইম কস্ট, ঠিক তো? এর সাথে কি যোগ করতে বললাম? ফ্যাক্টরি ওভারহেড বললাম। শর্টে লিখি ফ্যাক্টরি ওভারহেড। এই দুটো যোগ করলে কি হয়? কি বললো? ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট না, এখানে কি বললো? এটাকে বলে গ্রস ওয়ার্ক কস্ট। কি বললাম বুঝতে পারলি? এটাকে বলে গ্রস ওয়ার্ক। তাহলে বুঝলি গ্রস ওয়ার্ক কস্ট কাকে বলে? ও তোরা যেটা শিখেছি ওয়ার্ক কস্ট, ওটাকে বলে গ্রস ওয়ার্ক। তাহলে এতদিন আমি বলিনি কেন? কারণ আগে ওই আইটেম, এরপরে আইটেম গুলো ছিল না, এই জন্য বলিনি।
কেন তখন তো বেসিক লেভেলে কস্ট শিট করেছি, এবার আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে ঢুকছি। তাহলে গ্রস ওয়ার্ক কস্টের সাথে কি করতে হয় ভালো করে শুনুন। ওয়ার্ক ইন প্রোগ্রেসের নাম শুনেছিলাম তো? ওয়ার্ক ইন প্রোগ্রেস দেখ, এর সাথে গ্রস ওয়ার্ক কস্টের সঙ্গে ওপেনিং স্টক অফ WIP, WIP ফুল ফর্ম কি? ওয়ার্ক ইন প্রোগ্রেস। ঠিক আছে, র মেটেরিয়াল এখানে কি করে আসছে? র মেটেরিয়াল কাজ তো মিটে গেছে, র মেটেরিয়াল কাজ মিটে গেছে বলে প্রাইম কস্ট হয়ে গেল। র মেটেরিয়াল এখানে কেন বলবো? ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস হয়ে গেল, যোগ করলাম, তার থেকে মাইনাস করবো কি? ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। যোগ বিয়োগ করে যেটা বেরোলো তাকে বলা হয় নেট ওয়ার্ক। তাহলে মাথায় ঢুকলো নেট ওয়ার্ক কস্ট কাকে বলে? লিখ, ফর্মুলাটা লিখ। এইগুলো ফর্মুলা লিখে লিখে যত পড়বি তত ভাবি এমসিকিউ তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। লিখিস তো প্রাইম কস্ট, তার সাথে যোগ করলি ফ্যাক্টরি ওভারহেড। ঠিক আছে, শর্টে লিখতে পারিস, ওভারহেডটাকে ওইচ লিখতে পারিস, বুঝতে পারছিস তো? প্রাইম কস্ট তার সাথে শর্টে লিখলি ফ্যাক্টরি ওভারহেড, লিখে লিখে প্র্যাকটিস করবি। হ্যাঁ, ফরম্যাটটা পুরো গেঁথে নেই মাথার মধ্যে, সব এমসিকিউ পেরিয়ে ফরম্যাটটা পুরো মাথার মধ্যে গেঁথে নিবি। মেন হচ্ছে ফরম্যাট। প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে কি লিখলাম বল? পড়ে পড়ে কর, পড়ে পড়ে। গ্রস ওয়ার্ক কস্ট, ঠিক আছে, গ্রস ওয়ার্ক কস্টের সঙ্গে ওপেনিং স্টক অফ WIP যোগ করবি, ওপেনিং স্টক অফ WIP যোগ করবি। ঠিক আছে, তার থেকে মাইনাস করবি কি? ক্লোজিং স্টক অফ WIP বাদ দিবি। বাদ দিলে যেটা হয় তাকে কি বলা হয়? নেট ওয়ার্ক কস্ট। ঠিক আছে, নেট ওয়ার্ক কস্ট। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? মোটামুটি মাথায় ঢুকলো? আচ্ছা, আগের চ্যাপ্টারে যখন কস্ট শিট করেছিলাম ওখানে কি ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল এগুলো করেছিলাম কিছু? মানে শুধু র মেটেরিয়াল কনজিউম বলতে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই চ্যাপ্টারে এগুলো সব পাবো, এই চ্যাপ্টারে সব পাবো। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে যে কস্ট শিটটা যে পুরো ডিটেল কস্ট শিট, আগের চ্যাপ্টারে শুধু উপর উপর দিয়ে ছিল, এবার এখানে ডিটেলসে শিট। ঠিক আছে তো, এবার অঙ্কটার দিকে তাকা। অঙ্কে কি বলেছে দেখ, গ্রস ওয়ার্ক কস্ট কত বলেছে? এবার তুই মুখোমুখি ক্যালকুলেটর নিবি, অঙ্ক হয়ে যাবে, কোন এমসিকিউ দরকার নেই, মুখোমুখি হয়ে যাবে, কারণ ওটা ফরম্যাটটা লিখে দিলাম। গ্রস ওয়ার্ক কস্ট কত বলছে? অঙ্কে 1,00,000 টাকা। ঠিক আছে, তার সাথে ওপেনিংটা যোগ করবো। ওপেনিং কত বলেছিল বল? ওপেনিং 30,000 টাকা। সবসময় মাথায় রাখবে ওপেনিং যোগ হয়, ওপেনিং আর ক্লোজিং সবসময় বাদ যাবে, ক্লোজিংটা সবসময় বাদ যাবে। ঠিক আছে তো, গ্রস ছিল 1,00,000, ওপেনিং ছিল 30,000, তাহলে 1,00,000 30 যোগ করবো, 1,30,000, আর ক্লোজিং বাদ দিতে 1,30,000 থেকে 20 বাদ দিলে কত হলো? 1,10,000। তাহলে অ্যান্সার 1,10,000। কি বললো বোঝা গেল? অ্যান্সার কত? 1,10,000। এটা তো তোর এমসিকিউ, তোকে তো কোথাও পড়ে দেখাতে হবে না, বুঝতে পারলি ব্যাপারটা? এবার তুই তোর খাতার মধ্যে যে করতে চাস, তুই এখানে লিখে দে 1,00,000, জাস্ট এখানে লিখে দে। কি বললাম বুঝতে পারছিস তো? 1,00,000 যোগ 30,000 মাইনাস 20,000 ইকুয়াল টু অ্যান্সার কত হলো? 1,10,000। এটা বুঝতে পেরেছিস? কেটে বুঝতে পেরেছিস অঙ্কটা? সেকেন্ড অঙ্কে চলে যায়, সময় নষ্ট করতে অনেক, 30টা অঙ্ক করাতে হবে, 30খানা অঙ্ক করাতে হবে। হ্যাঁ, তো ফার্স্ট যেই অঙ্ক বুঝতে অসুবিধা হবে সেই অঙ্কের সময় নষ্ট করবো। সেকেন্ড অঙ্ক কি বলেছে? নেট বলে দিয়েছে। এবার দেখ কি বলেছে, নেট ওয়ার্ক কস্ট বলে দিয়েছে। ঠিক আছে, ওপেনিং বলে দিয়েছে, ঠিক আছে, ক্লোজিং বলে দিয়েছে, গ্রস বের করো। তো দেখ কিভাবে করবো, দেখেছিস আমাদের ফরম্যাট সাজানো আছে। দেখ, কোশ্চেন পর আরো একবার পর কোশ্চেনটা। কি বলেছে পর কোশ্চেন পর, বল কোশ্চেনে বলছে নেট ওয়ার্ক কস্ট বলেছে, হ্যাঁ কি না? কত বলেছে? এই দেখ, যে ফরম্যাটটা তোকে লেখালাম সেই ফরম্যাটটাই আবার লিখে দিলাম, যে ফরম্যাটটা লেখালাম সেই ফরম্যাটটাই আবার লিখে দিলাম। তো নেট ওয়ার্ক কস্ট কত বলেছে? 5,00,000 টাকা বসিয়ে দিলাম। ফরম্যাটটা আগে সাজাতে হবে তোকে, সাজায় ফরম্যাট। গ্রস ওয়ার্ক কস্টের সঙ্গে ওপেনিং স্টক অফ WIP যোগ কর। ফরম্যাট সাজা, বসে থেকে লাভ নেই, ফরম্যাটটা সাজা। গ্রস ওয়ার্ক কস্টের সাথে ওপেনিং স্টক অফ WIP যোগ কর, আর মাইনাস কর ক্লোজিং স্টক অফ WIP। ঠিক আছে তো, করে কি বেরোলো? নেট ওয়ার্ক কস্ট। ঠিক আছে, খাতায় কর, আগে পেয়ে করা ছিল, পাতা থেকে কর, পাতা থেকে কর, এদিকে দেখতে হবে। উপরে তো লিখলি, দেখ ওটা থেকে দেখ কর। গ্রস ওয়ার্ক কস্টের সাথে ওপেনিং স্টক অফ WIP যোগ করে
ক্লোজিং স্টক অফ ডব্লিউআইপি বাদ দিবি। তাহলে নেট ওয়ার্ক কস্ট কত বলেছিল বল অঙ্কে? 5,50,000 না, 5,50,000। অঙ্কে বলেছিল ওপেনিং স্টক অফ ডব্লিউআইপি কত বলে? 1.5 লাখ। ওপেনিং এ লিখবি 1.5 লাখ, ওপেনিং এ লিখবি 1.5 লাখ। ক্লোজিং কত বলেছিল পর? ক্লোজিং কোশ্চেনের পর 1 লাখ। তো সিম্পল জিনিস, আগের দিন করালাম না ব্যাক ক্যালকুলেশন, নিচ থেকে উপরে উঠবো, জাস্ট নিচ থেকে উপরে উঠবো, নিচ থেকে উপরে উঠবো, দেখিস তো নিচে কত ছিল? 5,50,000। আমরা কি জানি উপর থেকে যা যা করতে হয় নিচ থেকে উপর উঠতে গেলে কি করতে হয়? তার অপোজিট করতে হয়। তাহলে দেখ এখানে কি ছিল? এটা সাইন কি ছিল? মাইনাস। তো উপরে উঠলে কি হয়? প্লাস হবে। 5,50,000 সঙ্গে 1 লাখ যোগ করলে কত হবে? 6,50,000, 6,50,000 হয়ে গেল। আর এখানে 1,50,000 যোগ আছে, তাহলে বিয়োগ হবে। তাহলে 6,50,000 থেকে 1.5 লাখ বাদ দিলে কত হয়? 5 লাখ। অ্যান্সার হয় 5 লাখ। বুঝতে পারলি ব্যাপারটা? কি ক্রস চেক করে নিতে পারিস, ক্রস চেক করে নিতে পারিস। কি করে ক্রস চেক করবো? 5 লাখের সঙ্গে 1,50,000 যোগ করলে 6,50,000, 6,50,000 থেকে 1 লাখ বাদ দিলে 5,50,000। এটাকে বলে ক্রস চেক। ক্রস চেক হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল। ঠিক আছে তো? হয়ে গেল এটা। পরের অঙ্ক চলে যাবো। 3 নম্বর কি বলেছে দেখ, 3 নম্বর কি বলেছে শোন, মন দিয়ে শুনবি কিন্তু 3 নম্বর অঙ্কটা বলছে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 10,000 ইউনিট। কথা বলছে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 10,000 ইউনিট। এটা 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 আবার একটা নতুন অঙ্ক শেখাচ্ছে। নাম্বার অফ ইউনিট সোল্ড বলে 50,000 ইউনিট, ঠিক আছে। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস 20,000 ইউনিট। বলছে বলো হোয়াট উইল বি দা কোয়ান্টিটি অফ ফিনিশ গুডস প্রডিউস। দেখ আমাদের এত পড়ার দরকার নেই, অঙ্কে চলে একটা ফর্মুলা লেখাচ্ছিলে। 3 নম্বর অঙ্কটার জন্য একটা ফর্মুলা লেখা লিখি, মন দিয়ে শুনবি। এই ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ মানে মনে করে চলে এসেছে এই ফর্মুলা, এমসিকিউ আসবেই আসবে। এখন যেটা বলছে এটা আসবেই আসবে। সেটা কি জানিস তো? লিখছি প্রডিউস বা প্রোডাকশন, লেখ প্রোডাকশন, লেখ প্রোডাকশন। স্যার মানে প্রোডাকশন মানে জানিস, আজকে ধর আমার ধর একটা পেনের ফ্যাক্টরি আছে, আমি পেন তৈরি করছি, পেন তৈরি করছি, ধর বছরে কতগুলো পেন তৈরি করছি, এটা কি করে বের করবো? দেখ কত টাকা বের করছি না, টাকা বলছি না, কতগুলো নাম্বার অফ পেনস, কতগুলো পেন তৈরি করছি। তা তৈরি করাকে ইংরেজি কি বলে? প্রোডাকশন। প্রডিউস কতগুলো তৈরি করছি, এটা বের করার নিয়মটা কি? দেখ সেল প্লাস, লেখ সেল প্লাস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, সেল প্লাস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, আমি এফজি লিখলাম, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, লেখ সেল প্লাস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, ঠিক আছে, মাইনাস ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, ঠিক আছে। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস কি বললাম? সেল প্লাস কি লিখলাম বল? সেল প্লাস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস মাইনাস ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস। সেল প্লাস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস মাইনাস ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস। ফর্মুলাটা মনে রাখতে হবে, লিখিস তো? সেল প্লাস ক্লোজিং স্টক, কান্দি শোন আমি যেটা বলছি মন দিয়ে শোন। সেল প্লাস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস মাইনাস ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস। সেল প্লাস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস মাইনাস ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস। এটা মনে রাখার একটা ট্রিক্স শিখিয়েছি, ট্রিক্স। আমাদের একটা ট্রিক্স আছে, এই ট্রিক্সটা মাথায় রাখলে মনে রাখতে পারবি। দেখ আমি মানে আমার একটা উদাহরণ তৈরি করা আছে। সাপোজ ধর বছরের শুরুতে আমার কাছে 10খানা পেন ছিল। কি বললাম? বছরের শুরুতে আমার কাছে 10খানা পেন ছিল, তাহলে কি বলতে পারি? ওপেনিং স্টক। ওপেনিং স্টক এতদিন ধরে অ্যাকাউন্টস তুই জানিস তো, বছরের শুরুতে আমার কাছে 10টা পেন ছিল, কি বলবো? ওপেনিং স্টক। তাহলে আমি কি বলতে পারি? যে ওপেনিং, ছোট লিখছি ওপেনিং, আমার কাছে 10খানা পেন ছিল, ঠিক আছে। এবছর আমি 100টা পেন কিনেছি, 100টা পেন কিনেছি। কি বললাম? 100টা পেন কিনেছি। তাহলে কেনাকে কি বলা ইংরেজিতে? পারচেজ। পারচেজ। তাহলে কতগুলো পেন হলো আমার কাছে বল? তাহলে 100টা কিনেছি, আমাদের টোটাল পেন কত হলো বল? 110। তাহলে কি করলাম এর সঙ্গে? এটা যোগ করলাম। সিম্পল ব্যাপার, কোনো বুঝতে অসুবিধা হয়নি তো? গেল। এইবার ধর এবার 110টা পেন আমার কাছে আছে, আমি তো এই পেনগুলো বেচবো তোমাকে। তার মার্কেটে গিয়ে 90টা পেন বেচে দিয়েছি। তো 90টা পেন বেচাকে কি বলবো? সেল। তাহলে আমার কাছে কতগুলো পেন পড়ে আছে? তাহলে কি করলাম? এটা বাদ দিলাম। এই 20টা কি বলা হয় এটাকে? ক্লোজিং। এই ফরম্যাট কি মনে রাখতে হবে? এটা ফরম্যাট মনে রাখার কোনো ব্যাপারই নেই। এটাতেই মনে রাখতে পারলে ওটা কোনো ব্যাপারই নেই। এখানে কি লিখেছি এটা কিছুই লিখিনি মনে কর। এটা যদি মনে রাখতে সে এমনি বেরিয়ে গেল। এটা বুঝেছিস কি করে করলাম? উদাহরণটা মাথায় রাখবি তুই, এই 10, 100, 90, 20 মনে রাখবি, হয়ে যাবে, এমনি বেরিয়ে যাবে। তাহলে কি মনে করলাম? উদাহরণটা কি বললাম? এই দেখ বারবার অ্যাকাউন্টস করানোর সময় এটা বারবার বলেছিলাম। এটাই তো মেইন জিনিস। তো কি বললাম? বছরের শুরুতে আমাকে 10টা পেন ছিল, আমি 100টা পেন কিনলাম বা তৈরি করলাম।
আরে হয় কিনবো নয় তৈরি করবো, আমার যে ফ্যাক্টরি থেকে তৈরি করবো, আর ফ্যাক্টরি না থাকে কিনবো। তাহলে 10টা পেন ছিল, আমি 100টা পেন কিনলাম, কতগুলো পেন আছে? 110টা পেন, 90টা পেন বেঁচে দিই, রইলো কটা পেন? 20টা। তাহলে বুঝতে পারলি কি করে বের করলাম? তো স্যার তাহলে এটা কি করে বের করলেন তুই নিজে ভাব। প্রোডাকশন মানে পারচেস, প্রোডাকশন মানে পারচেস। তাহলে তোকে ধর, সাপোজ ধর তোকে যদি বলে এখান দিয়ে পারচেসটা বের করে, তোকে যদি বলে পারচেস বের করে, কি করে বের করে? তুই সিম্পল ভাবে মাথা কাটা, তুই মাথা কাটা না, জাস্ট নর্মালি মাথা কাটা। তুই ভাব কি করে করতে পারি পারচেসটা, 100টা কি করে বের করতে হবে? সেই 100টা ধর 100টা দেয় না, মনে কর না 100টা দেয়, এটা দেয়নি, এটা কি করে বের? দেখ না, তার এক মিনিট, এটাও দেয়, তোকে দিয়ে দিয়েছে, এটা এটা দেয়নি, এটা কোশ্চেন, তাহলে কি করবি? ও স্যার এই আগে তো করলেন ব্যাক ক্যালকুলেশন, 20 সাথে 90 যোগ করে 10 বাদ দিয়ে দিন। তাহলে 20 মানে, 20 মানে স্যার ক্লোজ, 90 মানে সেল, যোগ করছিল, মাইনাস করলাম ওপেনিং। আমি কি তাই লিখেছি? দেখ তো ওখানে, দেখ ভালো করে দেখ কি লিখেছি, প্রোডাকশন ইকুয়াল টু সেল প্লাস ক্লোজিং মাইনাস ওপেনিং। তাহলে মুখস্থ করার একটা টেকনিক আছে, টেকনিক্যালি যদি ভুলেও যাস টেকনিক্যালি মুখস্থ হবে। ও তোর পরীক্ষার হলে কি কি বলতে পারে? ও তোকে বলে দিল আমি তোমাকে ওপেনিং দিয়ে দিলাম, আমি তোমাকে সেল দিয়ে দিলাম, আমি তোমাকে ক্লোজিং দিয়ে দিলাম, তুমি প্রোডাকশন বের বলতে পারে। ও তোকে বলতে পারে প্রোডাকশন বের করতে বলে, ও তোকে বলতে পারে আমি তোমাকে ওপেনিং দিয়ে দিলাম, আমি তোমাকে ক্লোজিং দিয়ে দিলাম, আমি তোমাকে প্রোডাকশন দিয়ে দিলাম, তুমি সেল বলো। মানে এই চারটের মধ্যে ও তোকে যে কোনো 3টে অপশন দিয়ে দেবে। আমরা বের করো, তাহলে আমাকে আলাদা আলাদা করে ফর্মুলা মুখস্থ করতে, প্রোডাকশন একটা ফর্মুলা মুখস্থ করবো, সেলের একটা ফর্মুলা মনে করতে করতেই হবে না। তাহলে মোটামুটি বুঝতে পারলি ব্যাপারটা কি বলেছি? আশা করি বুঝতে পেরেছিস কি বললাম। বলবি কিন্তু, অসুবিধা হলে বলবি কিন্তু, ঠিক আছে? এটা বোঝা গেছে তো? এবার তুই কোশ্চেনটা পর যদি বুঝতে না পারিস তখন আমাকে বলবি, বল কি বলেছে। স্যার ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 10,000 বলেছে, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 10,000, ওপেনিং কত? 10, এই ওপেনিং এ লিখলাম 10,000। তারপর কি বলেছে? তারপর কি বলেছে? কতগুলো তুই বেচে দিয়েছিস বল, কতগুলো তুই বেচে দিয়েছিস? 50,000, 50,000 লিখ, 50,000 বেচে দিয়েছি মানে সেল, সেলে লিখলি 50,000। আর ক্লোজিং তো নিশ্চয়ই বলেছে, বল ক্লোজিং কত বলেছে? স্যার ক্লোজিং 20,000, হয়ে গেল। বুঝতে পারলি তো? তাহলে 50 গুলো 70, 70 থেকে 10 বাদ দিলে, তাহলে কতগুলো ইউনিট তুই প্রডিউস করলি? 60,000, শেষ। বললাম তুই বুঝেছিস কি মিশিয়ে না? সিস্টেম মাথায় রাখবি, মানে বোঝার টেকনিকটা মনে রাখবি, টেকনিক, ঠিক আছে তো? টেকনিক মনে রাখবি। তাহলে এখান থেকে তুই কি কি ফর্মুলা, এখনো পর্যন্ত দুটো, এই যে 3টে অঙ্ক করলাম তার মধ্যে থেকে এই ফর্মুলাটাকে না ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা লিখে রাখ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। মনে কর এমসিকিউ চলে এসেছে এই ফর্মুলাটার উপর, এমসিকিউ চলে এসেছে পরীক্ষায়, ঠিক আছে তো? এটা ভালো করে মনে রাখ। হয়ে গেল, 3টা হয়ে গেছে। ফর্মুলাটা বইয়ের মধ্যে না ইম্পর্টেন্ট দিয়ে রাখ, বইয়ের মধ্যে এটাকে ইম্পর্টেন্ট দিয়ে রাখ, ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে তুই যখন বড় বড় কস্টিটা করবি, এই ফর্মুলা ছাড়া কস্টিটি করা যাবে, এটা মেইন জিনিস, ঠিক আছে? 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক, ঠিক আছে তো? 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখ, ইজিলি পারবি, ইজিলি পারবি, কারণ দেখ, হ্যাঁ বারবার করে তার লিখবো না, এবার মুখে মুখে বলার চেষ্টা করতে হবে, তোদের শিখতে হবে না। 4 নম্বর কি বলেছে ভালো করে পড়, কোশ্চেন পড়, কোশ্চেন পড়, এক্ষুনি পেরিয়ে আমি বলছি, এক্ষুনি পেরিয়ে আমি। ওপেনিং বলেছে 20,000, মনে কর এইভাবে, ধর আমার বছরের শুরুতে আমার কাছে 20, আমার ঘরে বা আমার ফ্যাক্টরিতে 20,000 খানা পেন ছিল, বছরের শুরুতে আমাকে 20,000 টা পেন ছিল, ঠিক আছে? বছরের শেষে গিয়ে দেখলি তোর কাছে 50,000 খানা পেন আছে, ঠিক আছে? তুই পেন তৈরি করেছিস কতগুলো? 2,00,000টা। তুই ভাব, কি বললাম, তোর বছরের শুরুতে তোর কাছে কতগুলো পেন ছিল? 20,000 টা পেন ছিল। তুই কতগুলো পেন তৈরি করলি? 2,00,000 টা। তাহলে তোর কাছে টোটাল কতগুলো পেন আছে? 2,20,000টা পেন আছে। তার মধ্যে তুই 50,000 টা পেন দেখি বছরের শেষে পড়ে আসে, তাহলে কতগুলো পেন বেচেছিস? 1,70,000। বুঝতে পারলি কি বুঝতে পারলি না? আমি আবার বলি না, চল না, বছরের শুরুতে তোর কাছে ধর 20টা পেন ছিল, তুই 200টা পেন তৈরি করলি, তাহলে তোর কাছে এখন কতগুলো পেন হলো? 220টা। তুই বছরের শেষে কি দেখলি? তোর কাছে আর 50টা পেন পড়ে আছে, তাহলে তুই কতগুলো পেন বেচে দিয়েছিস? স্যার 220টা পেন ছিল, 50টা পেন পড়ে আছে, তাহলে তুই 170টা পেন বেচে দিয়েছিস। বুঝতে পারলি কি করলাম? তাহলে অ্যান্সার কত হবে? স্যার 1,70,000। মুখে মুখে অ্যান্সার হলো, মুখে মুখে অ্যান্সার হলো, মুখে মুখে করা যায়, ঠিক আছে তো? সবসময় লিখে করতে হবে, বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? আমি এখানে লিখে দিলাম, তোকে তো এমসিকিউ করে দেখাতে হবে না, মেন ব্যাপারটা যদি তুই কতটা বুঝতে পারছিস সেটা জরুরি, বুঝতে পারছিস কতটা? 1,70,000 বুঝতে পারলি কি করে হলো? কি করে হলো 1,70,000 বুঝতে পারলি? 1,70,000 কি করে হলো বুঝতে পারলি? বুঝে গেলি? কোনো ডাউট আছে এখানে? ডাউট নেই নিশ্চয়ই এখানে। শোন, পাঁচে, এই ফর্মুলা দিয়ে তো এটা হ্যাঁ ওটাই তো হলো, ওটাই তো হলো।
তুই যদি মনে করি এটা করে দেখবি, তুই করে দেখতে পারিস, তুই দেখবি 1,70,000 লিখবে। তোকে তো বলে দিলাম 1,70,000 লিখবে। একটাই ফর্মুলা, ওখান থেকে বারবার ঠিক আছে। আর আমি তোকে বলছি, আমি একটা কথা বলি, যা তোর যদি বুঝতে সত্যি যদি অসুবিধা হয়, যদি এই ফর্মুলাটা যদি কোথায় গেল, এই যে এইটাই মনে রাখতে অসুবিধা, আমি আগেরটা কি লিখলাম না পারে, ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস সেল, এটা মনে রাখ। এটা তোকে আরো বেশি দিলাম, এটা মনে রাখ, ব্যাস। এটা মনে রাখতে হবে না, তুই এখানে ভ্যালু বসা, বেরিয়ে যাবে। এটা সবচেয়ে বেশি। এটা কেন মনে রাখবে, এটা কেন মনে রাখবে, এটা মনে রাখবে। কি বললাম বলতে পারলি, কি বললাম, যেটা আমি আগে লেখালাম, ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস সেল ইকুয়াল, এটাই মনে রাখ, আর কিছু মনে রাখতে হবে। আরে ছোটবেলায় তো অ্যালজেব্রা করেছিস, ওরা চারটের মধ্যে যে কোনো তিনটে ভ্যালু বলে দিয়ে একটা ভ্যালু বের করতে, তো এখানে হচ্ছে 60, সেই অঙ্ক দিয়েছে, এখানে সেই অঙ্ক দিয়েছে। 5 নম্বর অঙ্ক, ঠিক আছে, 5 নম্বর অঙ্ক দেখি, দেখি নতুন কিছু দিয়েছে কিনা, নতুন কিছু দিয়েছে কিনা দেখি, নতুন কিছু দিয়েছে কিনা। বলছে দেখ, মন দিয়ে শুনবি, কিন্তু কোশ্চেনটাকে ফোকাস করবি, কেননা তোর কাছে কিন্তু খুব একটা পেপার, পেন পেপার থাকবে না কিন্তু পরীক্ষা হলে করার জন্য, করার জন্য তোকে কিন্তু অনেক ট্রিক্স ফলো করতে হবে, শর্টকাট করতে হবে, ক্যালকুলেটর নিয়ে ফটাফট করতে হবে, এগুলো মাথায় রাখিস, ঠিক আছে? এগুলো তোকে দেখতে হবে। আর এমন কোনো কোশ্চেন দেবে না, ওরা এমন বড় কোশ্চেন দেবে না, তোকে তোর খাতায় পড়ে দেখতে হবে, ঠিক আছে? তো তোকে শর্টকাট ট্রিক্স ফলো করতে হবে, কারণ এখনই টাইম চলে এসছে না, আর কয়েকদিন বাকি, তোকে ক্যালকুলেটরে ডাইরেক্ট অ্যান্সার করতে হবে, মাথার মধ্যে অ্যান্সার বের করতে, মাথা দিয়ে। দেখ কি বলছে, ইফ দ্য কোয়ান্টিটি অফ ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস ইজ মোর দ্যান কোয়ান্টিটি অফ ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, তাহলে কি বলেছে, একবার দুবার ধরে পড় ভালো করে। বলছে ইফ কোয়ান্টিটি অফ ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, মানে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস এর কোয়ান্টিটি ইজ মোর দ্যান দ্য ক্লোজিং স্টক অফ ফিনিশ, মানে ক্লোজিং স্টকের চেয়ে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস এর কত কোয়ান্টিটি বেশি আছে, 10,000, ঠিক আছে? ওপেনিং স্টকে যে ক্লোজিং স্টকে কত ফিনিশ গুডস বেশি আছে বল, 10,000, ঠিক আছে? এবার কি বলেছে, এবার কি বলেছে, বলছে ইফ দ্য কোয়ান্টিটি প্রডিউস 1,00,000, তুই প্রডিউস করেছিস কত কোয়ান্টিটি, 1,00,000। কোশ্চেন কি কিছু ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বলে দিয়েছিল না ওকে? হচ্ছে গবেষ 5 নম্বর অঙ্কটা বলছি তো, 5 নম্বর। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, কোশ্চেন ঠিক আছে। সোজা দিয়েছে, আমি বলেছি, শোন, ওরা কোশ্চেনে বলেছে ওপেনিং ক্লোজ, অঙ্কে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস যত আছে তার তুলনায় ওপেনিং স্টক কত বেশি আছে, 10,000 টাকা বেশি আছে, ঠিক আছে, 10,000 টাকা বেশি আছে, ঠিক আছে। আর প্রোডাকশন হয়েছে তোর কত, 1,00,000, তো বলছে সেল কত, তাহলে দেখি তোদের হিসাবে বোঝাচ্ছি, শেখানোর চেষ্টা করছি। দেখ, ওরা বলতে চেয়েছে যে, ওরা বলতে চাইছে যে কে বেশি আছে, ওপেনিং বেশি না ক্লোজিং বেশি, ওপেনিং বেশি। তাহলে ওরা বলতে চাইছে যে, ওরা বলতে চাইছে দেখ, ওপেনিং মাইনাস ক্লোজিং ইকুয়াল টু 10,000, এটা কি বুঝতে পেরেছিস? আর বলেছে কি, প্রোডাকশন বলে দিয়েছে কত, বলেছে বল, প্রোডাকশন, প্রোডাকশন কত বলেছে, 1,00,000, তাহলে সেল কত হবে, 1,00,000। কোনো সমস্যা নেই, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, যদি বুঝতে অসুবিধা হয় আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। দেখ, তোদের এই মাত্র ফরম্যাট কি শেখালাম বল, স্যার আপনি বললেন ওপেনিং, তার সাথে আপনি বললেন কি প্রোডাকশন যোগ করতে হয়, মাইনাস করতে হবে কি, মাইনাস করতে হবে সেল, ইকুয়াল টু দিয়ে কি হবে, ক্লোজিং, ঠিক আছে? প্রোডাকশন কত বলেছে অঙ্কে, 1,00,000, ঠিক আছে, এটা সে টুকটা মানে বোঝাচ্ছি, এটা 1,00,000। এবার অঙ্কে বলেছে ওপেনিং মাইনাস ক্লোজিং, ঠিক আছে? আলটিমেটলি দেখ, এটাকে যদি হিসাব করে দেখিস, তোকে বের করতে কি বলে, সেল, তাই তো, তোকে সেল বের করতে বলছে। তাহলে এখান দিয়ে কি মনে হচ্ছে, সেল বের করবো কি করে, কি মনে হয়, এখান দিয়ে দেখ কিছু টুকতে হবে, জাস্ট একটু ফোকাস করে এখানটা, কি মনে হচ্ছে তোকে যদি বলে সেল বের করতে, তুই সেলটা কি করে বের করবি, ফর্মুলা কি বলতে পারিস? তোকে ধর বের করতে বলছে তুমি এটা বের করবে, এটা কি করে বের করবে, তুই কি করে বের করবি, সেলের সেল বের করবি কি করে, ক্লোজিং স্টকের সঙ্গে প্রোডাকশন ওপেন, এটা ওপেনিং থেকে দেখ, ভালো করে দেখ, এলেকশন ওপেনিং এর সাথে যদি তুই প্রোডাকশন যোগ করিস, তার যদি ক্লোজিং বাদ দিস, তাহলে কি সেল হচ্ছে? দেখ এদিক তাকা না, এদিক ভালো করে দেখো, ওপেনিং সঙ্গে প্রোডাকশন যদি যোগ করিস, তার থেকে ক্লোজিং বাদ দিস, তাহলে সেল হবে, তাই তো হচ্ছে, তাই তো হচ্ছে। তাহলে ওরা কি বলেছে, তুই সাজা, স্যার ওপেনিং মাইনাস ক্লোজিং কত বলেছে, 10,000, তাহলে ওপেনিং মাইনাস ক্লোজিং তো 10,000 লিখ, প্লাস প্রোডাকশন কত বলেছে, 1,00,000, তাহলে 1,00,010 হলো। জাস্ট কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিয়েছি, জাস্ট কোশ্চেনটাকে ঘুরিয়ে দিয়েছি, বুঝতে পারছি, জাস্ট কোশ্চেনটাকে ঘুরিয়ে দিই, খুব ভালো কোশ্চেন দিয়েছি, কোনো বুঝতে পারিস যদি
জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছি বলতে তোদের অসুবিধা হচ্ছে, তোরা ভাবি স্যার ওপেনিং দেয়নি ক্লোজিং দেয়নি আলাদা করে দিলে ইজি হয়ে যেত, কিন্তু ব্যাপারটা হচ্ছে এভাবে কি বললাম বুঝতে পারলি তো? তাহলে অ্যান্সার কত হলো বল, 1,10,000। তাহলে তুই কিভাবে সাজাবি, আমি এটা সাজিয়ে দিচ্ছি কিভাবে সাজাতে হবে। তোদের ফর্মুলা কি শিখিয়েছি বল, ফর্মুলা কি শেখালাম স্যার? আপনি বললেন ওপেনিং প্লাস প্রোডাকশন ইকুয়াল টু সেল প্লাস ক্লোজিং, এটা বলতে পারি? বলতো কোনো ডাউট থাকলে বলে স্যার আমি বলতে পারি না, যদি বলতে অসুবিধা হয় বলে দিবি। ওপেনিং এর সাথে আমি কিছুক্ষণ আগে ফর্মুলা কি লিখলাম, ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস সেল ইকুয়াল টু ক্লোজিং। আরে তাই তো হচ্ছে, তুই এটাকে যে মাইনাস এদিক করে দিলি মাইনাস সেলই তো হচ্ছে, একই তো ব্যাপার। তাহলে পরের লাইনে কি বলতে পারি, ওরা তোকে কি বলেছে স্যার ওপেনিং বলে দিয়েছি, ওরা বলেছে ওপেনিং মাইনাস ক্লোজিং বলেছে তো, তাহলে এই ক্লোজিংটা এইদিকে আসলে কি হয়, মাইনাস ক্লোজিং হচ্ছে প্লাস প্রোডাকশন ইকুয়াল টু সেল। তো এটা কত বলেছে, 10,000। এটা কত বলেছে বল, 1,00,000। তাহলে সেল কত হলো, 1,10,000। 1,10,000 হচ্ছে সেল, কিন্তু বের করতে হচ্ছে, বুঝিস তো? এটা তো বুঝিস না এটা? তাহলে কতটা হলো, 5,000টা হলো। ¿Cuántos azules conoces? দেখছি না। ছয়েরটা, ছয়েরটা কি বলেছে দেখ, বলছে ইফ দ্য কোয়ান্টিটি অফ ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস ইজ লেস দেন দ্য কোয়ান্টিটি অফ ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, কত বলেছে, 5,000। আর প্রডিউস বলেছে কত, 50,000। দেন দ্য কোয়ান্টিটি অফ ইউনিট সোল্ড, না করে বলতে পারবি মুখোমুখি অ্যান্সার কত হয় বলতে পারবি, না করে, না করে মুখোমুখি অ্যান্সার তুই তো পড়ে দেখেছিস, না করে বলা যাবে 45,000 হবে, না করে বললাম 45,000। দেখ ট্রিক্স শুনবি, ট্রিক্স ভালো করে শোন। আগেরটা কি করেছিলি, বলেছিল ওপেনিং মাইনাস ক্লোজিং, ওপেনিং মাইনাস ক্লোজিং কত বলেছিল, 10। কি ছিল আগের অঙ্কটাই বলেছিল ক্লোজিং এর তুলনায় ওপেনিং বেশি, 10 হয়েছিল। যদি বলতো ওপেনিং এর তুলনায় ক্লোজিং বেশি, তখন বলতো -10। বুঝতে পারলে কি বললাম? যদি অসুবিধা হয় তাহলে তুই ভেবে দেখতে পারিস, এখানে করে দেখতে পারিস। দেখ ওখানে ওরা কে কে বেশি বলেছে বল, এখানে এই অঙ্কটা এটা তো হয়ে গেল, টোকা হয়ে গেল তো। আমি এই অঙ্কটার মধ্যে অ্যান্সারটা করে দিচ্ছি, দেখ এই অঙ্কটার মধ্যে অ্যান্সার করে দিচ্ছি, তো আপনার অ্যান্সারটা এর মধ্যেই করে দিচ্ছি, এর মধ্যে অ্যান্সার করে দিচ্ছি, ঠিক আছে তো? ওরা কি বলেছে, বলে স্যার ওরা এই অঙ্কে বলেছে ওপেনিং এর তুলনায় ক্লোজিং বেশি, কত টাকা, 5,000। তাহলে ওপেনিং এর তুলনায় ধর, ওপেনিং এর তুলনায় ক্লোজিং বেশি, তার মানে কি, তো ওপেনিং থেকে ক্লোজিং যদি বাদ দিস তাহলে কি হবে, অ্যান্সার মাইনাস হবে নাকি প্লাস হবে? বলেছে কে বেশি, সাপোজ ধর ওপেনিং বলেছে 10 আর ক্লোজিং বলেছে 4, তাহলে অ্যান্সার কি -5 হবে না? ওরা কি বলেছে, কে বেশি, ওপেনিং বেশি না ক্লোজিং বেশি? ক্লোজিং বেশি। তাহলে ক্লোজিং বেশি হলে কি হবে, অ্যান্সার তো মাইনাসেই বেরো। তাহলে এখানে কি করবো, -5, তাই তো? আর প্রোডাকশন কত বলেছে বল, 50,000। তাহলে অ্যান্সার কত হলো, 45,000 হবে। এইটাই হচ্ছে ব্যাপার, জাস্ট একটু বুঝতে হবে। কারণ আমি এটা ভাবছি না এই কোশ্চেনটা দেবে, কারণ আগেরটাই ওপেনিং বেশি, এখানে ক্লোজিং বেশি। তাহলে বুঝতে পারলি অ্যান্সারটা? তাহলে করে নে এটা। করেছিস এটা? দেখ আমি করে দিয়েছি, ওপেনিং মাইনাস ক্লোজিং প্লাস প্রোডাকশন। লেখ সাজা 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 সাজা, খাতায় সাজা এটা। কত নম্বরটা বলে, 6 নম্বরটা সাজা এটা। এরপরে লিখবি, পরে বুঝতে অসুবিধা লেখ, শর্টে লিখবি ওপি প্লাস পি, ওপি প্লাস পি ইকুয়াল টু এস প্লাস সিএল, শর্টে লেখ ওপি প্লাস পি ইকুয়াল টু এস প্লাস সিএল, ঠিক আছে তো? তারপর ক্লোজিংটাকে একটা সাইডে নিয়ে চলে আসলাম, ওপি মাইনাস সিএল, লেখ ওপি মাইনাস সিএল প্লাস পি ইকুয়াল টু এস,
ঠিক আছে, ওপি মাইনাস সিএল প্লাস পি ইকুয়াল টু এস। ওপি মাইনাস সিএল প্লাস পি ইকুয়াল টু এস, ঠিক আছে তো লিখলাম। তারপরের লাইনে ওপি মাইনাস সিএল কত বললো -5, আর পি বলেছে কত 50,000, তাহলে আনসার কত হলো 45। সাত নম্বর কি বলেছে, ইফ দ্য কোয়ান্টিটি অফ ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, দেখি কোনো একটা কোম্পানির কোয়ান্টিটি অফ ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস বলেছে 20,000, ঠিক আছে, মোর দেন দ্য কোয়ান্টিটি অফ ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। ওই একই কোশ্চেন বারবার ঘুরিয়েছে, আগেরটাই প্রোডাকশন বলেছে, এবার এখানে সেল বলে দিয়েছে। তো বলছে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস বেশি আছে, ক্লোজিং এর চেয়ে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস বেশি আছে, কত 20,000। আর বলছে ইফ দ্য কোয়ান্টিটি অফ সোল্ড 2 লাখ, তাহলে দেন দ্য কোয়ান্টিটি অফ ইউনিট প্রডিউস কত হবে। তাহলে ওই একটাই ফর্মুলা সাজিয়ে নেব। ওরা তোকে বের করতে কি বলেছে বল, ওরা তোকে বের করতে কি বলেছে, প্রোডাকশন বের করতে বলে, তাই তো, প্রোডাকশন বের করতে বলে। তাহলে কি হবে, ধর সাজা ফর্মুলাটা সাজা। 7 নম্বরের ফর্মুলা সাজা, কি লিখবি, ফর্মুলা কি জানিস, ওপেনিং প্লাস প্রোডাকশন ইকুয়াল টু সেল প্লাস ক্লোজিং, এটা তো ফর্মুলা, ওপেনিং প্লাস প্রোডাকশন। এবার ওরা তোকে কি দিয়ে দিয়েছে বল, ওরা তোকে প্রোডাকশন বের করতে বলেছে, তাহলে পি বের করতে বলেছে, তাহলে কি লিখো ফর্মুলাটা, স্যার সেল প্লাস ক্লোজিং মাইনাস ওপেনিং, হোক না অসুবিধা কোথায়, সেল প্লাস ক্লোজিং মাইনাস ওপেনিং, হ্যাঁ কি না। ওরা তোকে সেল কত বলেছে বল, অঙ্কে পড়ে বল, হ্যাঁ 2 লাখ, আর ক্লোজিং মাইনাস ওপেনিং কত বলেছে, কি বলেছে, কে বেশি, ওপেনিং বেশি বলেছে, দেখ ওপেনিং বেশি বলেছে, ক্লোজিং এর তুলনায় ওপেনিং বেশি, কত বলেছে 20,000। তাহলে আমি এখানে -20 লিখলাম, বুঝতে পারলি কেন -20 লিখলাম, কেন -20 লিখলাম, কেননা কে বেশি বলেছে অঙ্কে, ক্লোজিং বেশি না ওপেনিং বেশি, ওপেনিং বেশি, ওপেনিং বেশি। তাহলে আমাদের এখানে কি লেখা আছে স্যার, লেখা আছে ক্লোজিং মাইনাস ওপেনিং। যদি ক্লোজিং এর তুলনায়, যদি ওপেনিং এর তুলনায় যদি ক্লোজিং বেশি হতো তখন লিখতাম +20, কিন্তু এখানে কি বলেছে, ক্লোজিং এর তুলনায় ওপেনিং বেশি, তাই -20 হলো। তাহলে 2 লাখ থেকে 20 বাদ দিলে কত হবে, অ্যান্সার হবে 1,80,000। তাহলে বুঝতে পারলি অ্যান্সারটা, বল বুঝতে পারছিস কি বুঝতে পারছিস, সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার, কোনো কোনো কঠিন নেই ব্যাপারটা, ঠিক আছে তো 1,80,000। এবার দেখ 8 নম্বর অঙ্কটা কি বলেছে, 8 নম্বর অঙ্কটা বলছে ইফ দ্য কোয়ান্টিটি অফ ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, তো ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস বলছে ইজ লেস দেন 15,000 অ্যাজ কম্পেয়ার টু ক্লোজিং স্টক অফ ফিনিশ, মানে এবার বলেছে কি ওপেনিং স্টকটা কম আছে, ক্লোজিং এর তুলনায় ওপেনিং কম, ঠিক আছে তো। আর বলে দিচ্ছি কি সেল বলেছে কত 1.5 লাখ। কেউ বলতে হবে না করে অ্যান্সার কত হতে পারে, না করে অ্যান্সার বল, এটা বল দিন, সিম্পল ব্যাপার না, একটু মাথা খারাপ হবে তো, না মাথাটা খারাপ হবে তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে তাহলে তো করে দেখতে হবে না। এটা 1,65,000, কি করে 1,65,000 হবে, আগের অঙ্কটা কে বেশি ছিল, ওপেনিং স্টক বেশি ছিল। দেখ এদিক দেখা, ফর্মুলা কি ছিল দেখ এখানে, প্রোডাকশন, সেল কত বলেছে বল, অঙ্কে বল সেল কত বলেছে বল, সেল 1,50,000 লিখলাম, সেল 1,50,000, ঠিক আছে। এই অঙ্কটা কে বেশি বলেছে, ক্লোজিং বেশি না ওপেনিং বেশি, করে করে কি বুঝতে পারবি, ক্লোজিং বেশি। তাহলে ক্লোজিং মাইনাস ওপেনিং বলে দিয়েছে কত বলেছে 15,000। দেখ আগের অঙ্কটা কি করছিলাম, আগের অঙ্কের হিসাবে -15 করছিলাম, কেন -15 করেছিলাম, কারণ ওপেনিং বেশি, এখানে বেশি কি ক্লোজিং বেশি, ক্লোজিং বেশি হলে কত হলো +15 হবে। বুঝতে পারলি ব্যাপারটা, সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার, তোকে সিস্টেমটা মাথা খারাপ হবে। 1,65,000 বুঝেছিস কি বুঝিস, জাস্ট তোকে একই কোশ্চেন 4-5টা কোশ্চেন তুলে দিয়েছে, জাস্ট তোকে বুঝতে হবে। তাহলে লিখ ফর্মাটটা লিখে নে, এটা কত নম্বর অঙ্ক, 8 না এটা, লিখ ওপেনিং প্লাস পি, ওপি প্লাস পি ইকুয়াল টু এস প্লাস সিএল, তাহলে পি বেরিয়ে যাবে, যেটা বলে দিলাম। বুঝতে পারলি অঙ্কটা, 8টা হলো। বুঝতে পেরেছিস, অঙ্কটা বুঝতে পেরেছিস, টাইম লাগছে না বুঝতে,
টাইম লাগছে, খুব ফাস্ট ফাস্ট করতে হবে এগুলো, মাথা খাটাতে হবে এগুলো। এবার বলছে 9টা বলছে কি দেখ, ইফ দ্য কোয়ান্টিটি অফ ওপেনিং স্টক অ্যান্ড ক্লোজিং স্টক সেম। এবার দেখ সুন্দর কোশ্চেন দিয়েছে, তুই ভাব ওপেনিং আর ক্লোজিং সেম দিয়েছে, ওপেনিং আর ক্লোজিং সেম দিয়েছে, ঠিক আছে? তো আমি তোকে বলছি অঙ্ক করবো না, অঙ্ক করার আগে বলছি যে কোনো একটা অঙ্ক দেখি, ধর এখানে তো এই অঙ্কটা হয়ে গেছে, তো এই অঙ্কটা বলছে ওপেনিং আর ক্লোজিং সেম। তুই দেখ ওপেনিং আর ক্লোজিং সেম, মনে কর ওপেনিং ক্লোজিং নেই, তাহলে প্রোডাকশনটা সেল হবে। জাস্ট তোকে কিন্তু ট্রিক্স গুলো কত ফাস্ট ফাস্ট অঙ্ক করতে পারবি এটা তোকে দেখতে হবে, কত ফাস্ট করতে পারবি, এইগুলো তোকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো বুঝতে পারলি ব্যাপারটা কি হলো? এবার দেখ কি বলছে, ওপেনিং আর ক্লোজিং স্টক যদি সেম হয়, আর যে সেল বলে দিয়েছে কত 1 লাখ, ঠিক আছে? সেল বলে দিয়েছে 1 লাখ, তাহলে প্রোডাকশন কত হবে? 1 লাখ কি হবে? তাহলে এটা করে দেখতে হলো না তোকে, এইটা তোকে মাথা কাটাতে হলো না, বুঝতে হবে ব্যাপারটা, ঠিক আছে? তো মুখস্থ করার ব্যাপার নেই, আমি তো দেখালাম এখানটায়, না তোকে কি দেখালাম, ধর এইটা আর এইটা ধর সেম, তো দুই দিক সেম তো কেটে গেল, তুই দেখো দুই দিক সেম যে কেটে গেল। আর তোর যদি অসুবিধা হচ্ছে স্যার ওপেনিং ধর মনে 10 টাকা বলে, ওপেনিং 10 টাকা বলেছে, ক্লোজিং 10 টাকা, তাহলে ক্লোজিং যদি এইদিকে তাহলে কি হবে, -10 কেটে দিলে হয়ে গেল না? তাহলে কি হবে, পি ইকুয়াল টু এসি তো হবে। যদি ওপেনিং আর ক্লোজিং যদি সেম হয় তাহলে প্রোডাকশন আর সেল সমান হবে, প্রোডাকশন যেটা থাকবে সেটাই সেল হবে, সিম্পল অঙ্ক, বুঝতে পারলি ব্যাপারটা? এটা করে দেখার নেই, দরকার নেই, 9টা হয়ে গেল, ঠিক আছে? পরের অঙ্কটা একই দিয়েছে, দেখ সেম অঙ্ক দিয়েছে, বলছে ওপেনিং আর ক্লোজিং যদি সেম হয় তাহলে ওরা তোকে প্রোডাকশন বলে দিয়েছে, বলছে বলো সেল কত, প্রোডাকশন 5 লাখ হলে সেল 5 লাখই হবে, কি না? আগেরটা 1 লাখ সেল হলে প্রোডাকশন 1 লাখই হবে, দেখ দরকারটাও হয়ে গেল, সিম্পল অঙ্ক হচ্ছে, করে দেখতে হবে না এগুলো, জাস্ট এই 10 অব্দি নর্মাল গেল, এবার 11 থেকে আসল অঙ্ক। বুঝেছি, 10 অব্দি হয়ে গেল, 11 থেকে বলবো। শোন, 11 নম্বর অঙ্ক কোশ্চেন পড়ে নিয়েছি, তোদের পড়তে হবে না, আমি শোন কি বলছি, তোদেরকে জিজ্ঞাসা করছি আগের চ্যাপ্টারে যখন কস্ট করিয়েছিলাম কি শিখিয়েছিলাম, কস্ট মনে পড়ছে, কস্ট করিয়েছিলাম, আমি তো বললাম কস্ট কি বলেছিলাম, কস্ট আমি কি বলেছিলাম স্যার, 3টে ডাইরেক্ট যোগ করলে তাকে কি বলে, প্রাইম কস্ট। প্রথম ডাইরেক্টের নাম কি ছিল, র মেটেরিয়াল। এই অঙ্কটা কি বলেছে, র মেটেরিয়ালের ডিটেলস দিয়েছে, ডিটেলস স্যার, ডিটেলস মানে র মেটেরিয়াল ওপেনিং বলেছে, র মেটেরিয়ালের ক্লোজিং বলেছে, র মেটেরিয়ালের পারচেজ বলেছে, ঠিক আছে? তো র মেটেরিয়ালের রিটার্ন বলেছে, কত টাকার র মেটেরিয়াল চুরি হয়েছে বলেছে, তারপরে বাইরে থেকে র মেটেরিয়াল কিনে এনেছি, গাড়ি ভাড়া সব বলে দিয়েছে, বলছে তুমি র মেটেরিয়াল কনজিউম বের, কি বললাম বুঝে গেল, র মেটেরিয়াল কনজিউম বের করো। তো দেখ কি করে করতে হয়, বুঝতে পারলি ব্যাপারটা? আমি আবার বলছি দেখ কি করে স্যার মনে রাখবো, কি করে সমস্ত ফর্মুলা একদম তোকে সুন্দর করে একদম ধীরে সুস্থে করে দিচ্ছি। তাহলে আমি আবার তোকে বললাম, ওরা তোকে না কোশ্চেন বের করতে বলেছে র মেটেরিয়াল কনজিউম, র মেটেরিয়াল কনজিউম মানে সমস্ত র মেটেরিয়াল গুলো এক জায়গায় জড়ো করতে হবে। তার মানে কি, আমি ধর আজকে ধর আমার একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে ধর বছরের শুরুতে ধর আমার 10,000 টাকার ম্যাটেরিয়াল ছিল, ভালো করে শুনুন, বছরের শুরুতে ফ্যাক্টরিতে 10,000 টাকা ম্যাটেরিয়াল আছে, তাহলে ওই 10,000 টাকার ম্যাটেরিয়াল দিয়ে তো আমি এই বছর আর প্রোডাকশন করতে পারবো, আগের বছরে যে ম্যাটেরিয়াল ছিল সেই ম্যাটেরিয়াল দিয়ে তো বইয়ে কিছু নেই লেখা, বইয়ে কিচ্ছু লেখা নেই, আমি বইয়েরটা করাচ্ছি না, আমি এখন বোঝাচ্ছি, বইয়ের কিছু করাচ্ছি না। বছরের শুরুতে ধর আমার কাছে 10,000 টাকার ম্যাটেরিয়াল ছিল, এবছর ধর আমি আবার ওই 10,000 টাকার ম্যাটেরিয়াল দিয়ে তো আমি আর এই বছর প্রোডাকশন করতে পারবো, তো একদিন প্রোডাকশন হবে শেষ হয়ে যাবে, তাহলে ওই বছর প্রোডাকশন করতে হবে, তাহলে কি করতে হবে, ম্যাটেরিয়াল কিনতে হবে। তাহলে এবছর ধর আমি 1 লাখ টাকার ম্যাটেরিয়াল কিনলাম, তাহলে আমার কাছে এখন কত টাকার ম্যাটেরিয়াল হয়ে গেল, ধর এটা সিম্পল জিনিস, কিছু লিখতে হবে, ধর বছরের শুরুতে আমার কাছে 10,000 টাকার ম্যাটেরিয়াল ছিল, আমি এবছর আরো 1 লাখ টাকার ম্যাটেরিয়াল কিনলাম, 1,10,000 ম্যাটেরিয়াল, টাকা টাকা কিনলাম। এবার ধর ম্যাটেরিয়াল গুলো আমি কিনে নিয়ে আসছি বোম্বে থেকে, তাহলে বোম্বে থেকে কলকাতায় ম্যাটেরিয়াল গুলো কিনে নিয়ে আসতে কি লাগবে, গাড়ি ভাড়া লাগবে, গাড়ি ভাড়া লাগলো ধর 5,000 টাকা, সবই তো খরচা হলো, নাকি না, সব খরচা হলো না, আরে সবই তো খরচা হলো, তো এগুলো সব খরচা, তাহলে কত হলো বল, হিসাব করে দেখলে 1 লাখ নয়, ঠিক আছে? এইবার কিছু ম্যাটেরিয়াল খারাপ বেরোলো, যার থেকে ম্যাটেরিয়াল খারাপ বেরোলো তুই কি করবি, রিটার্ন করবি, স্যার কত টাকা ম্যাটেরিয়াল খারাপ বেরিয়েছে, ধর 15,000 টাকার ম্যাটেরিয়াল খারাপ বেরিয়েছে, 15,000 টাকার ম্যাটেরিয়াল খারাপ বেরিয়েছে, তাহলে তুই রিটার্ন করে দিস, তাহলে কি তোর খরচা হচ্ছে নাকি খরচা কমে যাচ্ছে, কমে যাচ্ছে, তাহলে মাইনাস হয়ে গেল 15,000, ঠিক আছে? এবার তুই গোডাউনে যে ম্যাটেরিয়াল লেগেছিস তার আগুন লেগে গেল, আগুন লেগে যাওয়াতে তোর 20,000 টাকার ম্যাটেরিয়াল নষ্ট হয়ে গেছে,
তাহলে 20,000 টাকার ম্যাটেরিয়াল যদি নষ্ট হয়ে যায় তাহলে কি ম্যাটেরিয়ালের ভ্যালু বাড়ছে না কমছে? কি বলছে? 20,000 টাকা কমছে। শুধু অঙ্ক করলে হবে, তোকে বুঝতে হবে, তো সব ফর্মুলা তুই মুখস্থ করতে পারবি না। হয়ে গেল, রিটার্ন হয়ে গেল। কি বললাম? রিটার্ন হয়ে গেল, লস হয়ে গেল। বেসিক্যালি আর কিছু থাকে না, আর কিছু থাকে না। ও আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস থাকে, বছরের শেষে গিয়ে দেখলি তোর গোডাউনে 30,000 টাকার ম্যাটেরিয়াল পড়ে আছে, এটাকে কি বলে? ক্লোজ। তাহলে 30,000 টাকার ম্যাটেরিয়াল পড়ে আছে, এটাও বাদ দিয়ে দে। বাদ দিয়ে যেটা বেরোলো, বাদ দিয়ে যেটা বেরোলো, এতটা হচ্ছে কনজিউম, এটাকে বলে কনজিউম। আর একটু ভালো কথা বলবো, কনজিউমের একটা ভালো উদাহরণ, ধর বাড়িতে রান্নাঘর আছে, ঠিক আছে, ধর বছরের ধর দিনের শুরুতে দেখলি যে তোর সাপোজ আমি বলছি ধর 5 কেজি চাল আছে, ধর বাদ দে 1 কেজি চাল আছে, এবার তুই 30 কেজি চাল কিনবি, তাহলে কত কেজি চাল হলো? 31 কেজি চাল হলো। এবার মাস যেদিন শেষ হলো সেদিন দেখলি কি ওখানে 2 কেজি চাল পড়ে আছে। তুই কত কেজি চাল খেয়েছিস? 29 কেজি চাল খেয়েছিস। মিলিশিং বললাম 1 কেজি চাল ছিল, তুই 30 কেজি চাল কিনেছিস, তাহলে কত কেজি চাল? 31 কেজি চাল। তুই মাস শেষ হলো গিয়ে দেখলি 2 কেজি চাল পড়ে আছে, কত কেজি চাল খেয়ে নিয়েছিস? 29 কেজি। এই খাওয়াটাকে বলা হয় কনজিউম, অর্থাৎ কতটা চাল তুই ভোগ করলি, কতটা চাল তুই ইউজ করলি। এখানে র মেটেরিয়াল কনজিউম মানে একটা ফ্যাক্টরি কতটা র মেটেরিয়াল ইউজ করেছে। বুঝতে পারলি? তাহলে ইউজ করার নিয়মটা কি হলো? স্যার ওপেনিং, ভালো করে দেখেন ওপেনিং। 1 লাখ টাকা কি ছিল? পারচেস। 5,000 টাকা কি ছিল? স্যার ক্যারেজ। ঠিক আছে, ক্যারেজ। 15,000 টাকা কি ছিল? স্যার ওই কি রিটার্ন হচ্ছে, রিটার্ন খারাপ বেরিয়েছে, রিটার্ন করলাম, রিটার্ন। আর কি বলছো? 20,000 টাকা কি হয়েছে? আগুন। আগুন মানে স্টোলেন বলতে পারি, বা চুরিও হইতে পারে, তো ফ্যাক্টরি থেকে মাল চুরি হতে পারে, আগুন লাগতে পারে, বিভিন্ন হতে পারে। এটাকে কি বলে না, এটাকে অ্যাবনর্মাল লস, অ্যাবনর্মাল লস। আর কি হচ্ছে? এটা ক্লোজিং ছিল। বাদ দিয়ে এটা হচ্ছে, তাকে বলে কি? এটাকে বলা হচ্ছে কনজিউম। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে তোকে ফর্মুলাটা লিখে দিচ্ছি, কিভাবে ফর্মুলাটা লিখবি? লেখ, এই ফর্মুলাটা লিখ। আমি বলছি এদিন তাকাতে হবে না, আমি বলছি আমার কথা শোন, শুনে শুনে লেখ, শুনে শুনে লেখ, লেখ, শুনে শুনে লেখ, শুনে শুনে লেখ। কি লিখবো? ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। ঠিক আছে, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, শুনে শুনে লেখ, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। লেখ আমার সঙ্গে সঙ্গে লেখ, শুনে শুনে লেখ, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। এখানে রাইট লিখলাম। ঠিক আছে, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, লেখ ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। এটাই একটু ফর্মুলাটা, তো ফর্মুলাটা একটু শর্টে না লিখে ফর্মুলা ডিটেলস লেখা, আমি এখন ডিটেলসে লিখছি ফর্মুলা। তারপর তুই অঙ্ক যখন করবি তুই শর্টে, মানে বাড়িতে যখন রিভাইজ করবি তখন বুঝতে পারবি। ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল লিখলাম, এর সাথে কি যোগ করবো বল? পারচেস। এই যোগ দিয়ে লিখলাম পারচেস। পারচেস মানে কি পারচেস করছিস? আর ম্যাটেরিয়াল কিনছি, এখানে লিখলাম পারচেস। ঠিক আছে, বুঝতে পারছিস তো? দেখ, ফর্মুলা মুখস্থ না, বুঝে বুঝে মুখস্থ করতে হয়। ফর্মুলা মুখস্থ করতে হয় বুঝে বুঝে, বুঝে বুঝে। মুখস্থ করলে কিন্তু ভুলে যাবি। মুখস্থ করলে দেখা গেলো একটা লিখলি আর একটা লিখলি না, কিন্তু বুঝে বুঝে মুখস্থ করি। উদাহরণগুলো দিচ্ছি, উদাহরণগুলো মনে করে 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 বুঝবি। তুই নিজের যদি বুঝতে অসুবিধা হয়, নিজের ঘরের উদাহরণ মনে করবি, ঘরের উদাহরণ করে মনে করলে পারচেস হয়ে গেল। এরপরে তুই দেখ না, তুই মনে কর না, তুই যেটা বললাম, তুই ধর দেখলি তো যে তোর ঘরে দেখলি দিনের শুরুতে দেখলি তোর ঘরে 1 কেজি চাল ছিল। ঠিক আছে, 1 কেজি চাল ছিল। এবার তুই 10 কেজি চাল কিনবি, সাপোজ 30 কেজি নিবি, 30 কেজি চাল কিনবি, তাহলে কত হলো? 31 কেজি চাল আছে তোর ঘরে। এগুলো লিখবি না কিন্তু, জাস্ট বলছি। এইবার কিছু চাল ধর বাজে বেরোলো, তাহলে তুই চালটা কি করবি? স্যার ফেরত দেবো, ফেরত দেবো। ধর 2 কেজি চাল খারাপ বেরিয়ে, 2 কেজি চাল ফেরত দেবো, তাহলে ফেরত দিলে কি হবে? তোর ঘরে কি 31 কেজি চাল আছে? 29 কেজি, তাহলে কি হলো? মাইনাস হলো। তাহলে এটাকে কি বলা হয়? আচ্ছা আচ্ছা, তার আগে একটা কথা বলছি, এখানে মাইনাস, এখানে 1 লাইন ছেড়ে এখানে পরে লিখছি। এখানে একটা লাইন বসবে, লেখা হয়নি, এখানে লিখবো কি? রিটার্ন। এটাকে বলা হয় রিটার্ন, রিটার্ন অফ ম্যাটেরিয়াল। রিটার্ন অফ ম্যাটেরিয়াল লেখ না, ওটা বেটার হয়। হ্যাঁ, 1 লাইন ছেড়ে লেখ, এখানে একটা লাইন লেখা হয়, 1 লাইন ছেড়ে লেখ, রিটার্ন অফ ম্যাটেরিয়াল। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? রিটার্ন অফ ম্যাটেরিয়াল। আশা করি বুঝতে পেরেছিস। ঠিক আছে তো, তাহলে ফর্মুলা মুখস্থ করা আছে, আমি তোকে বোঝাচ্ছি, ফর্মুলাটা বোঝাচ্ছি। এবার ধর না, তুই 30 কেজি চাল কিনে এনেছিস। তুই ধর চালটা কিনতে, তুই থাকিস কলকাতায়, তোর দমদমের মতন এরিয়ায় থাকিস। তুই জানিস যে এত কেজি চাল আনবো, আমি বাইরে থেকে চাল নিয়ে আসি। ভালো চাল পাওয়া যায়, অনেকটা কম দাম হবে। ধর ভালো চাল পাওয়া যায়, অনেক জায়গায় ভালো ভালো চাল পাওয়া যায়। চাল কিনতে গেলে তুই বর্ধমানে ভালো চাল পাওয়া যায়, হাবড়ায় ভালো চাল পাওয়া যায়, নাম করা চাল। তারপর হচ্ছে আবার বাগুইআটির চাল দিয়েও ভালো চাল। ঠিক আছে, তো যেখান দিয়ে চাল আনিস না, তুই যেখানে থাকিস, তোর গাড়ি ভাড়া লাগবে কি লাগে? অফকোর্স গাড়ি ভাড়া লাগবে।
তুই নর্মাল তুই তোর বাড়ি থেকে একটু রোডের মুখে গিয়ে নিয়ে আসলো 30 কেজি চালটা তুই হাঁটিয়ে নিয়ে আসতে পারবি না। তুই তো কিছু তো গাড়ি ভাড়া করে নিয়ে আসতে হবে, তাই খরচা তো হবে। তার মানে এই যে চালটা কিনে আনলি তার জন্য গাড়ি ভাড়া লাগছে, ঠিক আছে? এই গাড়ি ভাড়াটা তুই ট্রাকে করেও, সেটা বিজনেসের কথা বলা হচ্ছে, তুই ট্রাকে করেও মাল নিয়ে আসে। আবার কেউ রেলে করেও মাল নিয়ে আসে। ট্রাকে করে মাল নিয়ে আসলে তখন বলে ক্যারেজ ইনওয়ার্ড, আর রেলে করে মাল নিয়ে আসলে বলে ফ্রেট ইনওয়ার্ড। ফ্রেট রেলে নিয়ে আসলে ফ্রেট, আর ট্রাকে নিয়ে আসলে ক্যারেজ, ঠিক আছে? সে তোর পরীক্ষায় ক্যারেজও থাকতে পারে, ফ্রেটও থাকতে পারে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ঠিক আছে? ক্যারেজও থাকতে পারে, আবার ফ্রেটও থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা বল দেখে আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি। এই যে তুই ধর, সাপোজ ধর আমি তো চাল কিনে নিয়ে আসছি হাবড়া থেকে দমদমে নিয়ে আসছি, তা আমার যে চাল কিনে আনা যে গাড়ি ভাড়া লাগছে এটাকে কি বলা হতো? ক্যারেজ ইনওয়ার্ড নাকি ক্যারেজ আউট? ইনওয়ার্ড। ক্যারেজ ইনওয়ার্ড। আউটওয়ার্ড কি বলছিস? আউটওয়ার্ড কাকে বলে? আউটওয়ার্ড কাকে বলে? বিক্রি করার জন্য, বিক্রি করার জন্য গাড়ি ভাড়াকে বলা হয় আউটওয়ার্ড। কেনার জন্য দেখ ইনওয়ার্ড, মনে রাখ ইনওয়ার্ড কাকে বলে? মালটা কিনে, চালটা কিনে আমি আমার গোডাউনে স্টক করছি, তাহলে গোডাউনে তো চাল ঢুকছে, মানে গোডাউনে চালটা কি হচ্ছে? ইন হচ্ছে, তো ইনওয়ার্ড। গোডাউন থেকে চাল বেরোলে তখন আউট হতো, তখন আউটওয়ার্ড। চাল কিনে আনার জন্য যে গাড়ি ভাড়া লাগে তাকে বলা হয় ইনওয়ার্ড, ঠিক আছে? তাহলে এখানে কি লিখবো? এটাকে লেখ, তোরা লেখ ক্যারেজ ইনওয়ার্ড। বুঝতে পারলি? চোখটা যেটা লিখতে বললাম ক্যারেজ ইনওয়ার্ড, ঠিক আছে? ক্যারেজ ইনওয়ার্ড। বুঝতে পারছিস তো ব্যাপারটা? দেখ একটা জিনিস লক্ষ্য করছি, আমি ফর্মুলা কিন্তু দেখ, আমি হুবহু কিন্তু ফর্মুলা দিচ্ছি না, আমি ফর্মুলাটা কিন্তু তোকে পুরো মানে বোঝাচ্ছি কি করে মনে রাখতে হবে। তোকে মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ মনে রাখতে হবে, যেইভাবে বোঝাচ্ছি সেইভাবে মনে রাখতে হবে। এই হয়ে গেল রিটার্ন। এবার আর কি বলেছিলাম স্যার? আপনি বলেছিলেন ধরুন না গোডাউনে মাল রাখলেন, গোডাউনে আগুন লেগে গেল, বা ধরুন ফ্যাক্টরিতে কোনো এমপ্লয়ি আছে, মানে থাকে না ডিসঅনেস্ট এমপ্লয়ি, বুঝিস তো? ডিসঅনেস্ট এমপ্লয়ি, অসৎ কর্মচারী, তো চুরি করে নিয়ে চলে গেল, কিছু চুরি করে। তাহলে চুরি করলে তুই ভাব না গোডাউন থেকে ম্যাটেরিয়াল বাড়বে না কমবে? তা কমলে কি হওয়া উচিত? মাইনাস হওয়া উচিত। বাড়লে প্লাস, কমলে মাইনাস। তাহলে কি করবে এখানে? এটাকে বলা হয় অ্যাবনর্মাল লস। দেখ অনেক রকম তো লস হতে পারে, আগুন লাগতে পারে, চুরি হতে পারে, কত কিছু হতে পারে। এবার কত নাম লিখ, তাই একবারে অ্যাবনর্মাল লস লিখলাম। কি লিখলাম? অ্যাবনর্মাল লস। জানিস অ্যাবনর্মাল লস কাকে বলে? জানিস অ্যাবনর্মাল লস কাকে বলে? যেমন ধর আমি তোকে বলছি যে স্যার অ্যাবনর্মাল, নর্মাল লস কাকে বলে? নর্মাল লস যেটা সবার হয় তাকে বলে নর্মাল লস। আর অ্যাবনর্মাল লস, আজকে ধর আমার দোকানে চুরি হলো, আমার দোকানে চুরি হলে বলে কি পাশের দোকানে চুরি হবে? যেটা সব দোকানে ঘটে তাকে বলে নর্মাল, যেটা সবার সঙ্গে ঘটে তাকে বলে নর্মাল, আর যেটা এক একজনের সঙ্গে ঘটে তাকে বলে অ্যাবনর্মাল। সিম্পল ব্যাপার। যেটা এক একজনের সঙ্গে ঘটে, আজকে ধর আমার দোকানে আগুন লাগলো, পাশের দোকানে আগুন লাগে, বা দুটো তিনটে দোকান পরে আগুন লাগে না, এরকম কোনো ব্যাপার নেই। আজকে আমার দোকানে আগুন লেগেছে বলে ওর দোকানে আগুন লাগে। আজকে আমার দোকানে মাল আনার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে বলে পাশের দোকানে মাল অ্যাক্সিডেন্ট। নর্মাল লস সবার সঙ্গে, নর্মাল লস। যেমন একটা উদাহরণ বলতে পারি, যেমন ধর জানিস ওই তোর এভাপোরেশন শুনেছিস? ইংলিশে বলা হয় একটা কথা এভাপোরেশন। এভাপোরেশন মানে বাষ্পীভূত হয়ে যাওয়া। বাষ্পীভূত হয়ে যাওয়া, আজকে আমার দোকানে মাল লাগলো বাষ্পীভূত হবে, পাশের দোকানে মাল লাগলো বাষ্পীভূত হবে। বুঝতে পারিস ব্যাপারটা কি বলে বাষ্পীভূত হয়ে যাওয়া? বাষ্পীভূত ফিজিক্স পড়িস নি? তো ফিজিক্সে ছিল তো বাষ্পীভূত, এভাপোরেশন ছিল তো। মানে কোনো কিছু যেমন কোনো কিছু জল উবে যাওয়া, উবে যাওয়া, কোনো কিছু উবে যাওয়া, উবে যাওয়া বলা হয়। যেমন তুই বাড়িতে অনেক জামা কাপড় মধ্যে ন্যাপথলি রাখে, ন্যাপথলি কর্পূর বাড়িতে রাখে, তাই তো? তাহলে এইগুলো কি হয় দেখবি, রেখে দিবি, দেখবি আস্তে আস্তে যে একটা ওয়েট ছিল ওয়েট আস্তে আস্তে কমে গেছে। তো এইগুলোকে বলে, এটা সবার সঙ্গেই ঘটে, এটাকে বলে এভাপোরেশন। আরো একটা ভালো উদাহরণ হচ্ছে, আর একটা ভালো উদাহরণ হচ্ছে যেমন ধর তুই বাড়িতে, তুই ধর চা রান্না যখন যখন চা করবি, তুই যতটা জল দিবি দেখবি আস্তে আস্তে ওটা কি হবে, যখন জাল দিবি বা দুধ যখন জাল দিবি আস্তে আস্তে কি হয়, কমে যায় না? এটা আমি জাল দিলেও কমবে, তুই জাল দিলেও কমবে, সবার সঙ্গে ঘটনা ঘটে। এটাকে বলা হয় হচ্ছে নর্মাল। যেটা সবার সঙ্গে ঘটে তাকে বলে নর্মাল, আর যেটা এক একজনের সঙ্গে ঘটে তাকে বলে abnormal। ঠিক আছে? তাহলে নর্মাল হতে পারে বিজনেস অনেক রকম আস্তে। এই নর্মাল যেটা বললাম, তুই তোর মাল কিনে এনে গোডাউনে, বিভিন্ন রকম মাল হয়, তো গোডাউনে মাল কিনে এনে রাখলি, মাল কিনে এনে রাখলে তোর প্রথমে যে একটা ওয়েট ছিল না, আস্তে আস্তে ওয়েটটা কমে যায়, ওয়েট কমে যায়, এরকম হতে পারে। এবং বিভিন্ন রকমের আইটেম আছে, এবার কোন আইটেমের নাম বলবো? প্রচুর আইটেম আছে বিজনেস, কমে যায়, প্রচুর আইটেম আছে, কমে যায়, আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে? বুঝতে পারি তো? এটাকে বলা হয় যে তোর নর্মাল লস। এমন লস আগুন লাগতে পারে, চুরি হতে পারে, ঠিক আছে? তো এইগুলো হতে পারে নর্মাল লস। তো দেখ এটা হলো, তারপর বাদ দেবো কি ক্লোজিং, বছরের শুরুতে দেখ ক্লোজিং কিছু আছে, ক্লোজিং স্টক অফ মেটেরিয়াল, ক্লোজিং স্টক অফ মেটেরিয়াল, এই যোগ বিয়োগ করে যেটা বেরোলো তাকে বলা হয় র মেটেরিয়াল কনসেপ্ট।
যোগ বিয়োগ করে যেটা বেরোলো তাকে বলা হয় র মেটেরিয়াল কস্ট, ঠিক আছে? যোগ বিয়োগ করে যেটা বেরোলো তাকে বলা হয় র মেটেরিয়াল কস্ট। এই যে একটা ফর্মুলা তুই বড় করে লিখে রাখি, তার কোনো সমস্যা রইল না। এবার তুই অঙ্কগুলো তুই শর্টে শর্টে কর। বোঝা গেল এটা? ফর্মুলা র মেটেরিয়াল কনজিউম। তো বারবার বলবো যে ফর্মুলা মুখস্থ করাচ্ছি, যে ফর্মুলাগুলো মনে করবি, এক্সাম্পল মনে করবি, তাহলে কি তোর মনে থাকবে? এক্সাম্পল মনে করবি। বুঝলি? একদম হয়েছে। এবার দেখ, চলে আয় অঙ্কে, চলে 11 নম্বর অঙ্কটা। ক্যালকুলেটার নে হাতে, ব্যাস অঙ্ক হয়ে যাবে। অঙ্ক হয়ে যাবে, ক্যালকুলেটার নেই, তুই লিখে লিখে করতে হবে না, আমি তোকে বোঝাচ্ছি, জাস্ট তুই নিজেই অ্যান্সার বলতে পারবি। মন দিয়ে শুনবি। 11 নম্বর অঙ্কটা বলছি কি, র মেটেরিয়াল কিনেছিস, কত টাকার র মেটেরিয়াল কিনেছিস বল? কোশ্চেন পর। 10 লাখ টাকার র মেটেরিয়াল কিনেছিস, ঠিক আছে? আগে কোশ্চেনটা পড়ে নিয়ে আমি বলবো, সব বলবো। র মেটেরিয়াল কিনেছি 10 লাখ টাকা। এবার র মেটেরিয়াল কেনার জন্য কি বলে, ক্যারেজ, মানে স্যার গাড়ি ভাড়া লেগেছে। র মেটেরিয়াল কেনার জন্য গাড়ি ভাড়া লেগেছে, তাহলে র মেটেরিয়ালের দাম কত হলো? স্যার 10 লাখ টাকা তো র মেটেরিয়াল কিনতে লেগেছে, গাড়ি ভাড়া লেগেছে 40,000 টাকা। তাহলে এখন কত হলো? স্যার 10 লাখ টাকা প্লাস 40,000 টাকা, তাহলে 10 লাখ 40 এখনো পর্যন্ত হলো। তারপর কি বলেছে, ব্রোকারেজ। ব্রোকারেজ মানে জানিস তো, এই দালালি টাইপের খরচা। সাপোজ ধর আমি তোকে বলছি, আজকে আমি বিজনেস করছি, আমি জানি না কোন ম্যাটেরিয়াল কোথায় ভালো পাওয়া যায়। ভালো করে শুনবি, কোন ম্যাটেরিয়াল কোথায় ভালো পাওয়া যায় আমার তো জানাই নেই, নলেজই নেই আমার কাছে। তখন আমি কি করব, আমি কোনো এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করবো। কি বললাম জানিস তো, কোনো এজেন্সিকে কন্ট্যাক্ট করবো, বলবো আমার বিজনেসে এই ম্যাটেরিয়ালটা লাগবে, তুমি এই ম্যাটেরিয়ালের ব্যবস্থা করে দাও। আমি চিনি না, তোমাকে কিন্তু ভালো ম্যাটেরিয়াল ব্যবস্থা করতে হবে, তার জন্য কিন্তু তোমাকে দেবো, টাকা পয়সা দেবো, ব্রোকারেজ বা কমিশন দেবো। তার মানে এই ব্রোকারেজটা কেন দিচ্ছি, কি কারণে জন্য ব্রোকারেজ দিচ্ছে? ভালো ম্যাটেরিয়াল কেনার জন্য। তাহলে এটা কি আমার খরচের মধ্যে পড়বে? কি পড়বে? ম্যাটেরিয়ালের খরচ অবশ্যই পড়বে। ওখানে লেখা ছিল না, বাট এটা একটা নতুন একটা পয়েন্ট বেরিয়েছিল, ঠিক আছে? পরে বলে দিচ্ছি আমি। তো ব্রোকারেজ কত টাকা ছিল বল? ব্রোকারেজ কত বলেছে অঙ্কে বল? 20,000 টাকা। তাহলে এটা যোগ হলে বলতে পারি কেন যোগ হলো? কারণটা বলতে পারি, 10,60,000 হলো, এখনো পর্যন্ত খরচা হলো 10,60,000। এইবার বলছে যে তুই ম্যাটেরিয়াল কিনলি না, কিছু ম্যাটেরিয়াল খারাপ বেরোলো। খারাপ বেরোলে কি করবি? রিটার্ন করবি। রিটার্ন করলে তোর কি হবে না, তুই এখনো পর্যন্ত তুই দেখলি তো 10,60,000 খরচা হয়েছে, তোর এখনো পর্যন্ত তোর পকেট থেকে 10,60,000 বেরিয়ে গেছে, কিন্তু কিছু ম্যাটেরিয়াল তুই ফেরত দিয়ে দিচ্ছিস, খারাপ বেরিয়েছে বলে। তাহলে তাহলে খরচা কি 10,60,000 আর থাকবে না? স্যার খরচাটা এখন কমবে। কমলে কি হবে? মাইনাস। কত টাকা রিটার্ন হয়েছে বল? 70,000 টাকা। মাইনাস কত বেরোলো? 9,90,000, ঠিক আছে? ঠিক আছে তো? এইবার এই ম্যাটেরিয়ালটা কিনতে গিয়ে তোকে এক্সট্রা খরচা করতে হয়েছে, দেখ কত খরচা করতে হয়েছে বল? এক্সট্রা 10,000 টাকা খরচা করতে হয়েছে, তাহলে এটাও তো যোগ হবে। ম্যাটেরিয়াল কেনার জন্য খরচা করে 10,000 টাকা, কি খরচা বলেনি, খরচা করতে 10,000 টাকা যোগ কর, কত হল? 10 লাখ। তাহলে অ্যান্সার হয়ে গেল 10 লাখ। বুঝতে পারলি কি করে করলাম? বুঝতে পারলি কি করে করলাম? এটা আমি এখানে বলছি না, তোরা এখন বসে কর, এটা তুই বাড়িতে করে নিবি। হোমওয়ার্ক আমি বুঝিয়ে দিলাম তো 10 লাখ কি করে বেরোলো, বাট বাড়িতে করে নিবি এটা, ঠিক আছে তো? তুই মনে হয় আমি একটু করে 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 দেখবো, বাড়িতে করে নিবি, এইটুকু জন্য জায়গা ছেড়ে রাখ। 11টা, বুঝতে পারলি? 10 লাখ বেরোলো। বুঝতে পারলি কি করে 10 লাখ বেরোলো? বাড়িতে করে নিতে পারবি, ঠিক আছে? কিন্তু এই যে বারবার বললাম, বই দেখে করে তো শিখতে পারবি না কিছু, বাট বুঝে বুঝে কর, ঠিক আছে? 11 নম্বরটা বুঝতে পারলি 10 লাখ কি করে বেরোলো? বুঝতে পারলি 11টা 10 লাখ কি করে বেরোলো? 12টা, দেখি 12টা পারা যাবে কিনা। ক্যালকুলেটার যা হবে এখন, ক্যালকুলেটার। হ্যাঁ, র মেটেরিয়াল কিনেছিস 5 লাখ টাকা, ঠিক আছে? 5 লাখ টাকার র মেটেরিয়াল কিনেছি। র মেটেরিয়াল লস ডিউ টু অ্যাবনর্মাল রিজন। ধর আগুন লেগেছে গোডাউনে আগুন লেগে গেছে, তাই তোর 5,000 টাকার ম্যাটেরিয়াল নষ্ট হয়েছে। তাহলে ম্যাটেরিয়াল নষ্ট হয়ে গেছে। ভালো করে শুনছিস তো? মন দিয়ে শুনছিস তো? 5 লাখ টাকার ম্যাটেরিয়াল কিনেছিস, তার মধ্যে 5,000 টাকার ম্যাটেরিয়াল নষ্ট হয়ে গেছে। যেই ম্যাটেরিয়ালটা নষ্ট হয়েছে, ম্যাটেরিয়ালটা তুই ইউজ করতে পারবি না। তাহলে তুই কত টাকা ম্যাটেরিয়াল ম্যাক্স টু ম্যাক্স ইউজ করতে পারিস এই অবস্থায় দাঁড়িয়ে? স্যার 5 লাখের মধ্যে 5,000 টাকা ম্যাটেরিয়াল ইউজ করতে পারলাম না, ইউজ করতে পারবো কত? 4 লাখ 50 টাকা হয়ে গেল। রিটার্ন আউটওয়ার্ড মানে ম্যাটেরিয়াল খারাপ বেরিয়েছে, তুই ফেরত দিয়েছিস, সেটাকে রিটার্ন আউটওয়ার্ড বলে। তাহলে তুই ভাব, কত বললাম? 4,95,000, বুঝতে পারছিস এত অব্দি? তাহলে কত টাকার ম্যাটেরিয়াল খারাপ বেরিয়েছে? 50। যেই ম্যাটেরিয়াল খারাপ বেরিয়েছে সেই ম্যাটেরিয়াল তুই ফেরত দিয়েছিস, ফেরত দিলে কি সেই ম্যাটেরিয়াল তুই ইউজ করতে পারবি না? তাহলে মাইনাস হয়ে গেল 50,000 টাকা, 4,45,000। এবার দেখ, ও তোর সঙ্গে গেম খেলেছে, ও তোর সঙ্গে একটা গেম খেলেছে। কেমন গেম খেলেছে? রিটার্ন ইনওয়ার্ড দিয়ে একটা তোর সঙ্গে গেম খেলে দিয়েছে। মানে কি? রিটার্ন ইনওয়ার্ড মানে সেল রিটার্ন। আরে তুই পারচেস করিস, পারচেস রিটার্ন হবে, সেল রিটার্ন কেন আসবে? তোর গেম খেলে দিয়েছে, এটা আসবে না, তোর সঙ্গে গেম খেলেছে, ঠিক আছে? রিটার্ন ইনওয়ার্ড আসলো। র মেটেরিয়াল ট্রান্সফার টু আদার ডিপার্টমেন্ট। এবার দেখ কি হয়, যখন ফ্যাক্টরিতে কাজ হয় না, শোন না, ফ্যাক্টরিতে যখন কাজ হয় না, বা বাদ দে, আজকে তোর ঘরে তুই চাল এনে রেখেছিস, ঠিক আছে?
এবার পাশের ঘরে কাকার ঘর বা জ্যাঠার ঘর বললো আমাকে আমাকে 2 কেজি চাল দিবি, চাল নিয়ে আমি তোকে অনলাইন করে দিই, তো 2 কেজি চাল তুই দিয়ে দিবি, তাহলে তোর ঘর দিয়ে চাল বাড়লো না কমবে? তো ট্রান্সফার হলে কি হবে? কমবে। তো সিম্পল ব্যাপার, সিম্পল ব্যাপার। কত হলো? মাইনাস হবে 15,000 টাকা। কত হলো বল? 4,30,000, 4,30,000। তাহলে বুঝতে পারলি 4,30,000। তুই যদি ফর্মুলা মুখস্থ করিস তাহলে কি হবে জানিস তো? এটা করতে পারবো না, আমরা তো বললাম তো তোকে না, সেল লিড আছে। তুই যদি ফর্মুলা মুখস্থ করিস, ফর্মুলার বাইরে দিলে একটা পয়েন্ট লিখতে পারবি। এখানে ফর্মুলার বাইরে দিলে অনেক একটা দুটো পয়েন্ট আসছে। তুই ব্যাপারটা কনসেপ্ট মাথায় ঢুকে তুই এমনি ইজিলি করে ফেলতে পারবি। আর ফর্মুলা যদি তুই মুখস্থ করিস তোকে মাথা খারাপ হবে। দেখ শুধু ক্যালকুলেটর নিয়ে অঙ্ক হয়েছে, দেখিস ডাইরেক্ট ক্যালকুলেটর অঙ্ক হয়েছে। 13 নম্বরটা, 13 নম্বরটা কি বলছে দেখি। বলছে ফ্রম দ্য ইনফরমেশন গিভেন বিলো ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ প্রোডাকশন রিলেটেড কস্ট। তো দেখি প্রোডাকশন রিলেটেড কস্ট কি বলেছে। দেখ, একটা কথা তোকে আমি বলে দিচ্ছি, কস্ট শিট যখন করি না, কস্ট শিটে না যত টাকা পেমেন্ট করা হয়, মন দিয়ে শুনবি কিন্তু একটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা বলছি, তাহলে এই অঙ্কটা বুঝতে পারবি। কস্ট শিট করতে গেলে যত টাকা পে করা হয়, মানে পে পে মানে বুঝিস তো, পকেট থেকে যে টাকাটা বেরোয়, সেটাই কিন্তু কস্ট শিটে আসে না। ওটা তো আসেই, যদি কোনো কিছু বাকি থাকে সেটাও কস্ট শিটের পাবো। বুঝতে পারলি কি বুঝতে পারলি? আজকে ধর আমি তোকে একটা সিম্পল একটা উদাহরণ বলছি। আজকে ধর আমি কারোর থেকে ম্যাটেরিয়াল 10 লাখ টাকার ম্যাটেরিয়াল ধারে কিনে নিয়ে এসেছি, সেটা কিন্তু কস্ট শিটে আসে, মানে ধারেও এখানে আসে। আজকে ধর আমার কোম্পানির যে সমস্ত ওয়ার্কার আছে বা ফ্যাক্টরিতে যে সমস্ত ওয়ার্কার আছে, তোর ওয়েজেস দিতে হবে তো 10 লাখ টাকা, সাপোজ 10 লাখ টাকা দিতে হবে। আমি ধর 9 লাখ টাকা দিয়েছি, 9 লাখ টাকা পকেট থেকে বের করে দিয়ে দিয়েছি, বাকি 1 লাখ টাকা বাকি রেখেছি। তাহলে আমার কোয়ান্টিটি কত টাকা ওয়েজেস হচ্ছে? 10 লাখ টাকাই আসবে, মানে এখানে বাকিটাও আসে। ডিউ কোনো যদি কোনো আউটস্ট্যান্ডিং বা ডিউ থাকে, এটা কিন্তু কস্ট শিটের পাও। এটা মনে রাখতে হবে। কি বললাম বুঝতে পারলি? কি মনে রাখতে হবে বললাম শুনলি? কখনো কখনো তোকে ধর অঙ্ক বললো ওয়েজেস পেড 10,000 টাকা আর বাকি রয়েছে 2,000 টাকা, তাহলে তখন ওয়েজেস লিখতে হবে 12,000 টাকা। তুই 10,000 টাকা লিখলে কিন্তু ভুল। কি বললাম? কি বলতে পারি? স্যার কস্ট শিট করতে গেলে কস্ট শিট যদি কোনো বাকি থাকে সেটা আসে, কস্ট শিটে বাকি থাকে সেটা আসে, কস্ট শিটে কোনো কিছু যদি বাকি থাকে সেটা আসে, এটা মাথায় রাখতে হবে। কি বললাম বুঝতে পারলি? এবার কোশ্চেনটা পর, ব্যাপারটা আমি তোকে আরো একটু ধরে ধরে বোঝাচ্ছি। বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন বিলো ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ প্রোডাকশন রিলেটেড কস্ট, মানে কোনো একটা প্রোডাক্ট প্রডিউস করতে কত খরচা যেটা তোকে বের করতে বলেছে। বলছে প্রোডাকশন রিলেটেড কস্ট পেড, তুই 50,000 টাকা প্রোডাকশন করার জন্য তুই 50,000 টাকা পে করে দিয়েছিস, পে করে দিয়েছিস মানে পকেট থেকে কোম্পানির ক্যাশ বাক্স থেকে 50,000 টাকা বেরিয়ে গেছে। আউটস্ট্যান্ডিং প্রোডাকশন রিলেটেড কস্ট, আউটস্ট্যান্ডিং প্রোডাকশন রিলেটেড কস্ট মানে 10,000 টাকা, মানে এই টাকাটা বাকি রেখেছিস, কিন্তু তোর অ্যাকচুয়ালি খরচা কত হয়েছিল? আমরা তো অ্যাকাউন্টেন্সি করেছি, অ্যাকাউন্টেন্সিতে কি শিখিয়েছিলাম মনে পড়ে? অ্যাকাউন্টেন্সিতে শিখিয়েছিলাম খরচা কাকে বলে। তুমি এই বছরে যত টাকার বেনিফিট নিয়ে, কারেন্ট ইয়ারে যত টাকা বেনিফিট নিয়ে তাকে খরচা বলে, বলেছিলাম বেনিফিট নেওয়াকে খরচা বলে। তুমি কত টাকা পে করেছো এটা ম্যাটার করে, বেনিফিট নেওয়াকে খরচা বলে। তাহলে এখানে বেনিফিট কত? তুই 50,000 টাকা পে করেছিস, 10,000 টাকা পে করিস, বেনিফিট কত নিয়েছিস? 60,000 টাকা। তাহলে 60,000 টাকা খরচা। তারপরে প্রিপেড এক্সপেন্সেস, মানে প্রিপেড মানে কি ছিল? পরের বছরের টাকাটা দিয়ে দিয়েছি। অ্যাকাউন্টেন্সি করি আমরা 12 মাসে, কস্টিংও করি আমরা 12 মাসে। তাহলে তুই পরের বছরের টাকা পে করে দিচ্ছিস, সেটা কি নেওয়া উচিত? না স্যার নেওয়া উচিত, তাহলে কি করা উচিত? তাহলে তুই অ্যান্সারটা বুঝতে পারলি কি হতে পারে? 50,000 60 থেকে 5 বাদ দিয়ে 55। তুই একটা জিনিস মাথায় রাখলি, কস্ট শিটে কিন্তু বাকি আইটেম নেওয়া হয়। মাথায় রাখবি কস্ট শিট সবসময় 12 মাসে করা হয়। কত টাকা পে করেছি এটা ম্যাটার করে, পেটা ম্যাটার করে না এখানে। কস্ট শিট করা হয় 12 মাস। কি বললাম বোঝা গেল? কস্ট শিট করা হয় 12 মাস, 12 মাস। এটা কিন্তু মাথায় রাখবে, ভালো একটা কনসেপ্ট বললাম। 55,000 টাকা হবে, তাহলে এখানে পাশেই লিখে রাখ 50,000 যোগ 10,000 মাইনাস 25। অ্যান্সার হবে 55,000। হ্যাঁ, এমনি এমনি তুই লিখে রাখ, তুই নিজের মতন তো বুঝছো, নিজের মতন হইতে আমি শিখো তো। তুই যখনই বুঝতে অসুবিধা হবে আমাকে জিজ্ঞাসা করে নি, বলে দেবো। আর ঠিক আছে তো? তোকে যে উদাহরণ করে যে মনে যে কথাগুলো বললাম এটা মনে রাখতে হবে। জাস্ট এখানে লিখে রাখ অ্যান্সার 50 যোগ 10 মাইনাস 5। ঠিক আছে? বাড়িতে কিন্তু এই যে আমি যেগুলো করাচ্ছি এই ক্লাস এই অঙ্কগুলো কিন্তু বাড়িতে একবার দুবার করে দেখবি কিন্তু ভাই, এটা ভালো করে। আর যদি কোনো অঙ্ক মনে হয় আমার অসুবিধা হচ্ছে তাহলে খাতায় করবি। 14 নম্বরটা কি বলেছে দেখ। ফলোইং ইনফরমেশন গিভেন, কি বলেছে? ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, বলেছে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল 4 লাখ। র মেটেরিয়াল ওপেনিং কত বলছে বল? 4 লাখ টাকা।
র মেটেরিয়াল কিনেছিস কত 10 লাখ, এত তো এমনি ইজিলি বলতে পারি স্যার 4 লাখ টাকার ম্যাটেরিয়াল ছিল, 10 লাখ টাকা কিনলাম, তাহলে কত টাকার ম্যাটেরিয়াল? 14 লাখ টাকা। 14 লাখ টাকা হলো। বছরের শেষে গিয়ে দেখলি 3 লাখ টাকার ম্যাটেরিয়াল পড়ে আছে, তাহলে কত ইউজ কি? 14 লাখ থেকে 3 লাখ বাকি কত হচ্ছে? 12,50,000। বুঝতে পেরেছিস? অ্যান্সার হয়ে গেল 12,50,000। স্যার কেন আরেকবার বলবো এখানে? বল, এখানে কেন আরেকবার বলতে হবে? এখানে কি ছিল? বছরের শুরুতে তোর কত টাকার ম্যাটেরিয়াল ছিল? 4 লাখ টাকার ম্যাটেরিয়াল ছিল। বছরের শুরুতে 4 লাখ টাকার ম্যাটেরিয়াল ছিল, তুই এবছর ম্যাটেরিয়াল কিনলি কত? 10 লাখ। তাহলে তোর গোডাউনে এখন টোটাল কত টাকার ম্যাটেরিয়াল আছে? তোর 14 লাখ টাকার ম্যাটেরিয়াল আছে। 14 লাখ টাকার ম্যাটেরিয়াল আছে, তার মধ্যে তুই দেখলি যে না বছরের শেষে গিয়ে এখন 1.5 লাখ টাকার ম্যাটেরিয়াল পড়ে আছে, তো তুই বাকি ম্যাটেরিয়াল ইউজ করেছিস। 14 লাখ থেকে 1.5 লাখ বাদ দিয়ে কত হচ্ছে? 12,50,000। এই অঙ্কগুলো বাড়িতে করবি, ঠিক আছে? এই অঙ্কগুলো বাড়িতে করবি। আমি জাস্ট অ্যান্সার বলে দিই, বুঝিয়ে দিচ্ছি, আমি তোকে কোশ্চেনটা বুঝিয়ে দিচ্ছি। অ্যান্সার হলো কত? 12,50,000। অ্যান্সার হলো কত? 12,50,000, ঠিক আছে? বাড়িতে করবি কিন্তু, জাস্ট একবার মানে বাড়িতে একবার মনে করবি যে পাচ্ছিস কিনা, ঠিক আছে? 15 নম্বর, তো দেখি সব র মেটেরিয়াল দিয়ে ভরে দিয়েছি, দেখি সব র মেটেরিয়াল দিয়ে ভরে দিয়েছি। 15 নম্বর কি বলছে? ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ র মেটেরিয়াল পারচেসড। ও তোকে এই এতক্ষণ পর একটা ভালো অঙ্ক পেয়েছে, ও তোকে বের করতে বলেছে কি জানিস তো? র মেটেরিয়াল পারচেস। তুই এতক্ষণ যে যতগুলো অঙ্ক বললি না, সব করে পারচেস বলে দিচ্ছিস। আগের অঙ্কটা পারচেস বলে দিবি, বলছে তুই পারচেস বের কর। আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না পারচেস কত। তার মানে ওরা কি বলেছে? ওরা বলেছে র মেটেরিয়াল কনজিউম বলেছে 2,80,000, ওরা ওপেনিং স্টক বলেছে 80,000, ওরা ক্লোজিং স্টক বলেছে 30,000। এটা একটু কর, এটা একটু তোকে করে দেখাচ্ছি, এটা একটু করে দেখ। কত নম্বর অঙ্ক বল? এটা 15 নম্বর। তোকে কি বের করতে হবে? র মেটেরিয়াল করেছে। দেখ মন দিয়ে শুনবি কিন্তু। আমরা কি শুনেছি? আমরা কি জানি? স্যার আমরা জানি ওপেনিং স্টক, আমরা জানি ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। আমার সঙ্গে লেখ, আমার সঙ্গে লেখ ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। কত বলেছিল বল? ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল পর। বছরের শুরুতে তোর কাছে কত টাকার ম্যাটেরিয়াল ছিল বল পর। বল বছরের শুরুতে কত টাকার ম্যাটেরিয়াল ছিল? 80,000 টাকা। ঠিক আছে, লিখলাম তো 80,000 টাকা, লিখলাম তো বছরের শুরুতে। এবার তুই যে র মেটেরিয়াল কিনিস, তাহলে র মেটেরিয়াল বাড়বে না কমবে? বাড়বে। তাহলে যোগ দিয়ে লিখবো কি? পারচেস। লেখ যোগ দিয়ে পারচেস। স্যার পারচেস বলেনি, বলেনি তো ক্ষতি কোথায়? বের করে নেবো, বের করে নেবো। পারচেস বলেনি তো বের করে নেবো, অসুবিধা করবো। পারচেস লিখলাম এখানে, ঠিক আছে? পারচেস এখানে লিখ। এইবার আর কি বলেছে? স্যার ক্লোজিং বলেছে। ক্লোজিং বলেছে, দেখ ক্লোজিং, ক্লোজিংটা কি হয়? নিশ্চয়ই মাইনাস হয়, এটা জানিস এতগুলো করার পর। ক্লোজিং স্টক র মেটেরিয়াল কত বলেছে? 30,000। তাহলে আর তো কিছু বলেনি। তো বাদ দিলে এই প্লাস মাইনাস করে যে ভ্যালুটা বেরোয় তাকে কি বলে? র মেটেরিয়াল কনজিউম। র মেটেরিয়াল কনজিউম কত বলেছে বল? হয়ে গেছে, সে তো হয়ে গেছে। তো পারবি না তুই ব্যাক ক্যালকুলেশন করতে? কে রে ব্যাক ক্যালকুলেশন? 2,80,000 থেকে 30 যোগ করে কত হবে? 3,10,000। 3,10,000 থেকে 80 বাদ দিলে 2,30,000। তুই ক্যাল ক্রস চেক করে নিতে পারছিস, তাহলে অ্যান্সার বেরো 2,30,000। বুঝলি কি করলি? 2,30,000 চলে আসছে। তোকে দেখ কত সুন্দর শর্টে করা আছে, দেখ বইতে দেখবি, বই অঙ্কগুলো কত বড় 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 করে করেছে। দেখ অঙ্কগুলো বুঝতে পারছিস কি বুঝতে পারছিস না? দেখ সিম্পল জিনিস এটা। আর এখানে তো আরো আরো কথা বলছি, তোকে তো এমসিকিউ মে তোকে তো অপশন দেবে, তোকে ক্রস চেক করে দেখতে হবে, ঠিক আছে? অপশন দেবে, তোমার অসুবিধা নেই। বুঝতে পারলি ব্যাপারটা? এই অঙ্কটা বুঝতে পারছিস কি বুঝিসনি বল? হ্যাঁ 15 নম্বর, 15 নম্বরটা হয়ে গেল। 16 নম্বরটা কি বলে দেখ? 16 নম্বরটা দেখি। 16 নম্বর দেখ, র মেটেরিয়ালের কাজ কমপ্লিট হয়ে গেল। এবার নতুন দিয়েছে ফিনিশ গুডসে চলে এসেছে। ফিনিশ গুডস দেখ কি বলছে? ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস বলছে 60,000 ইউনিট। প্রথমেই করেছিলাম, মনে পড়ছে? মনে পড়ছে? এই যে লিখলাম না, প্রোডাকশন করলাম ফিনিশ গুডস দিয়ে। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 60,000 বলেছে। প্রোডাকশন বলে দিয়েছে 2,90,000। ক্লোজিং বলেছে 85,000। মনে কর, মনে কর, মনে কর। আমরা তো কিছুক্ষণ আগেই লিখালাম প্রোডাকশন ফর্মুলা, পেন দিয়ে উদাহরণ দিলাম, পেনের উদাহরণটা। তো বছরের শুরুতে তোর গোডাউনে 60,000 খানা পেন ছিল, তুই কতগুলো পেন তৈরি করলি? 2,90,000। তাহলে হিসাব কর, তোর কাছে 60,000 পেন ছিল, তুই 2,90,000টা পেন তৈরি করলি। তোর গোডাউনে এখন কতগুলো পেন আছে? 3,50,000। ক্যালকুলেটার নেই, ক্যালকুলেটার নেই। তোর গোডাউনে 60,000টা পেন ছিল, তুই আরো 2,90,000টা পেন কি করলি? স্যার তৈরি করলো। তো টোটাল কতগুলো পেন হলো গোডাউনে? 3,50,000টা পেন তৈরি হয়ে গেল, পেন আছে। কিন্তু বছরের শেষে কি দেখলি? তোর কাছে আর 50,000টা পেন আছে। তাহলে কতগুলো পেন বেঁচে দিয়েছিস? 3,50,000টা পেন ছিল, তুই 50,000টা পেন পড়ে আছে, তাহলে কতগুলো পেন বেঁচে? 3,00,000টা পেন বেঁচে দিয়েছিস। তাহলে অ্যান্সার কি হবে? এটা 3,00,000। বুঝতে পারলি ব্যাপারটা? 16 অ্যান্সার হবে 3,00,000। বুঝেছিস কি বুঝিসনি বল? 16 অ্যান্সার 3,00,000। এগুলো সব বাড়িতে করবি কিন্তু, ঠিক আছে? সব বুঝিয়ে দিচ্ছি আমি। 17 নম্বরটা
ওই দেখ সেম কোশ্চেন দিয়ে 17 নম্বরটা, শুধু এখানে প্রোডাকশন বের করতে হবে। তাহলে বল তোর অ্যান্সার বল দিয়ে কত হবে, অ্যান্সার বল দিয়ে কত হবে। বছরের শুরুতে 1 লাখ পেন ছিল, বছরের শুরুতে 1 লাখটা পেন ছিল, তুই 5 লাখটা পেন বেচে দিয়েছিস, 5 লাখটা পেন বেচে দিয়েছিস, আর বলছে ক্লোজিং স্টক 2 লাখ, তাহলে কি হবে বল। তুই কতগুলো পেন তৈরি করেছিলি তোকে জানতে চেয়েছি। 6 লাখ। 6 লাখ, ও বললো 6 লাখ, ও একদম ঠিকই বলেছে 6 লাখ। দেখ তোরা কি বুঝেছিস 6 লাখ কি করে হলো, ও 6 লাখ বললো, কেন আমরা নিয়ম কি শিখিয়েছিল, এই যে এই দেখ কোথায় করাচ্ছিলাম, এখানে নিয়মটা শিখিয়েছিলাম, এই দেখ দেখ না, কোথায় গেল, এই যে ফর্মুলা, কত ফর্মুলা ছিল, নর্মাল জিনিস কত ফর্মুলা ছিল দেখ, ওই যে কোন ফর্মুলা ছিল, এই যে এখানে লিখেছিলাম না, এই দেখ এই যে ওপেনিং বলে দিয়েছে অঙ্কে, ওরা তোকে অঙ্কে ওপেনিং বলে দিয়েছে, ওরা তোকে অঙ্কে সেল বলে দিয়েছে, ওরা তোকে ক্লোজিং বলেছে, প্রোডাকশন কেমনি বেরিয়ে। তো ওপেনিং কত ছিল বল দেখি, অঙ্কটা কত নম্বর অঙ্ক এটা, 17। 17 নম্বর। ওপেনিং ছিল স্যার 1 লাখ, ওপেনিং ছিল 1 লাখ, ঠিক আছে। প্রোডাকশন বের করতে বলেছে, সেল বলেছিল 5 লাখ, সেল বলেছিল 5 লাখ, আর ক্লোজিং কত বলেছিল, তাহলে বুঝতে পারবি, ক্যালকুলেট কর, 5 আর 2 7, 7 থেকে একবার দিলে 6 লাখ, ঠিকই বলেছিল। ওই একই কোশ্চেন ঘুরে ফিরে পেয়ে গেলাম। এই 17 নম্বর অব্দি কি কোশ্চেন পেয়েছি নিজে বুঝলাম, 17 নম্বর অব্দি শুধু ফিনিশ গুডস, কত ইউনিট প্রডিউস করেছিস, কত ইউনিট সেল করি, এই নিয়ে একটা করে অঙ্ক, আর র মেটেরিয়াল, এই দুটো অঙ্ক নিয়েই 17 নম্বর চলে গেছে। এই দুটো অঙ্ক, মেনলি দুটো অঙ্ক নিয়ে 17 নম্বর চলে গেছে। 18 নম্বর কি বলেছে দেখি, আবার র মেটেরিয়াল কনজেপ্ট চলে এসেছে। দেখ র মেটেরিয়াল পারচেস করেছি 2.5 লাখ টাকার, ঠিক আছে। তুই র মেটেরিয়াল কেনার জন্য গাড়ি ভাড়া লেগেছে 75,000 টাকা, তাহলে 2.5 লাখের সঙ্গে 75,000 টাকা যোগ কর, 3,25,000। কিছু মাল খারাপ বেরিয়ে গেছে, কিছু মাল খারাপ বেরিয়ে ফেরত দিবি 25,000 টাকা, তাহলে অ্যান্সার কত বলো, 3 লাখ টাকা, বুঝেছিস। অ্যান্সার হলো 3 লাখ টাকা, 18 নম্বর অঙ্কের অ্যান্সার হলো 3 লাখ টাকা, বোঝা গেল। কে রে বুঝেছিস, কারণ ডাউট আছে এখানে, বুঝতে 3 লাখ টাকা। বল 18 নম্বর অঙ্ক, শুধু 3 লাখ, তুই তুই ম্যাটেরিয়াল কিনেছিস 3 লাখ টাকা, এই 3 লাখ টাকা ম্যাটেরিয়াল কেনার জন্য গাড়ি ভাড়া দিতে হচ্ছে 75 টাকা, টোটাল কত টাকা খরচা হলো এখন 3,75,000। কিছু ম্যাটেরিয়াল খারাপ বেরিয়েছে, তুই ফেরত দিয়েছিস, তা ফেরত দিলে তো তোর খরচা কমে যাবে। 3 লাখ 3 লাখ 3,75,000 কি বললাম, 3,25,000, 3,25,000 থেকে 25 বাদ দেবো, তাহলে কত 3 লাখ, ঠিক আছে। এই তো ছিল অঙ্ক, বুঝতে পারছিস নর্মালি। তাহলে তুই বুঝতে পারছিস, আমি বারবার বলছি এই 18টার মধ্যে দুটো অঙ্কই পেয়েছি, দুটোই অঙ্ক পেয়েছি, র মেটেরিয়ালের কনসেপ্ট ক্লিয়ার কর আর ফিনিশ গুডস কনসেপ্ট ক্লিয়ার কর। 19 নম্বর, 19 নম্বর কি বলেছে দেখ, এটাও র মেটেরিয়াল কনসেপ্ট বের করতে বলছে, তাহলে তো বল তোরা নিজেরাই বলতে পারবি, স্যার 96,000 টাকার ম্যাটেরিয়াল কিনেছি, এই ম্যাটেরিয়াল কেনার জন্য আমাকে গাড়ি ভাড়া দিতে হয়েছে 4,000 টাকা, বছরের শুরুতে ম্যাটেরিয়াল ছিল 10,000, দেখ বছরের শুরুতে ম্যাটেরিয়াল ছিল কত, 10,000 টাকা। 19 নম্বর অঙ্কটা দেখ, এইগুলো তুই বাড়িতে লিখে লিখে না করলেও হবে, তুই নর্মাল ধর এরম ভাই মনে মনে পড়বি, কোশ্চেন পড়ি বলবি, ও বছরের শুরুতে 10,000 টাকার ম্যাটেরিয়াল ছিল, পড়ে পড়ে পড়বি, তাহলে আর লিখতে হবে না, এরকম বছরের শুরুতে 10,000 টাকার ম্যাটেরিয়াল ছিল, 19,000 টাকা, ঠিক আছে, বছরের শুরু 10,000 টাকার ম্যাটেরিয়াল ছিল, ঠিক আছে। আমি এবছর 96,000 টাকার ম্যাটেরিয়াল কিনলাম, ঠিক আছে। ম্যাটেরিয়াল কেনার জন্য আমাকে গাড়ি ভাড়া দিতে হলো 4,000 টাকা, তাহলে আমার টোটাল কত খরচা করতে হয়েছে এখনো পর্যন্ত, 1,10,000। দেখ 1,00,000, এই ম্যাটেরিয়ালের জন্য এখনো পর্যন্ত কত, 1,10,000 টাকার ম্যাটেরিয়াল হয়েছে। এইবার কিছু ম্যাটেরিয়াল কি হয়েছে, বছরের শেষে গিয়ে দেখলাম যে আমার কাছে 20,000 টাকার ম্যাটেরিয়াল পড়ে রয়েছে, বছরের শেষে গিয়ে দেখি 20,000 টাকার ম্যাটেরিয়াল পড়ে রয়েছে, তাহলে কত টাকার ম্যাটেরিয়াল তুই ইউজ করলি বল, 90,000 টাকার ম্যাটেরিয়াল ইউজ করলি, এবার অঙ্ক শেষ। সিম্পল ব্যাপার, সিম্পল ব্যাপার, বুঝতে পারছিস তো, বুঝলো। 20 নম্বর, 10টা আছে তো, বলছে প্রোডাকশন বলেছে 20,000 ইউনিট, তারপর ওপেনিং স্টক বলেছে 2,000, ক্লোজিং স্টক বলে 4,000, তাহলে হ্যাঁ বল, তাহলে প্রোডাকশন করলে মানে আমি আমি কি শিখিয়েছিলাম, বছরের শুরুতে তো 2,000টা ইউনিট ছিল, তুই প্রোডাকশন করলি 20,000, তাহলে তোর কাছে এখন কতগুলো ইউনিট হচ্ছে, 22,000, 22,000 এর মধ্যে 4,000টা ইউনিট বেঁচে আছে, তাহলে কতটা সেল করে দিস, 18,000,
সেল হলো কত বেরোলো, সেল এখানে 18,000 ইউনিট, কিন্তু তোকে সেল বের করতে বলে, সেল 18,000 ইউনিট, ঠিক আছে, সেল 18,000 ইউনিট হলো। আচ্ছা আমি তোকে বলছি এটা সিম্পল ব্যাপার, ধর কোনো দোকানে তুই কিছু কিনতে গেছিস, বা আজকে আমার দোকানে কোনো একজন কাস্টমার এসে কিছু কিনছে, তাহলে আমি ওকে ওই মালটা বিক্রি করবো। তাহলে কোনো কিছু যখন ওকে কোনো প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট যখন ওকে বিক্রি করবো, তখন ওকে প্যাকিং করতে হবে। তো ও যদি আমার কাছে পার্টিকুলার ওই প্রোডাক্টটা দুটো চায়, সাপোজ ধর আমি তোকে বলছি ধর সাপোজ ধর আমার কাছে ফোনের দোকান, আমাকে বললো ফোন দাও, দুটো ফোন দেবো, তাহলে আমার দোকানে ধর 10,000টা ফোন, ওই 10,000টা ফোন কি প্যাকিং করবো? কটা ফোন প্যাকিং করা উচিত? যে কটা ফোন বিক্রি করো সে কটাই প্যাকিং করা উচিত। প্যাকিং খরচা বুঝিস তো, প্যাকিং খরচা বা সেলিং খরচা কি করে হয়, যে কটা তুই বেচবি সে কটার উপরই তো সেলিং খরচা হবে। তাহলে এখানে কি জানতে জানিস, বলছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভার 1.5 টাকা পার ইউনিট অফ গুডস সোল্ড। একটা ইউনিট বেচার জন্য, একটা ইউনিট বেচলে 1.5 টাকা খরচ হয়, তুই বেচেছিস কতগুলো ইউনিট? 18,000। তাহলে স্যার 18,000 ইন্টু 1.5 করুন, অঙ্ক সেট কত হচ্ছে? কেন 27,000 বলি না, 27,000 বলি না, 26 বলি? না 27,000, অ্যান্সার হবে 27,000। কোনো ডাউট আছে এখানে অঙ্কটার মধ্যে? 20 নম্বর অঙ্ক, 20 নম্বর অঙ্কটা আমি পরের দিন কিন্তু খাতা চেক করবো, হ্যাঁ, প্রথম দিয়ে 1 থেকে নম্বর যে কটা পারি সব কটা চেক করবো, এবং যে কটা কারো কিছু বুঝতে অসুবিধা আমাকে জিজ্ঞাসা করবে, আমি আরো একবার বুঝতে দেবো। 21 নম্বর, 21 নম্বরটা কি বলেছে দেখ, দেখি ও কোশ্চেনটা কেমন দিয়েছে। বলছে অ্যামাউন্ট অফ প্রফিট বলেছে 25% অন সেল। তাহলে অ্যামাউন্ট অফ প্রফিট কি বলেছে, প্রফিট কি বলেছে, প্রফিট কি বলেছে, সেলের 25%, সেলের 25, ঠিক আছে কোনো সমস্যা নেই। ওরা বলছে তুমি প্রফিট বের করে দাও, ঠিক আছে এটাও বের করে দেবো, প্রফিট বের করে দেবো। বলছে কস্ট অফ প্রোডাকশন বলছে 3,20,000, এটা না একটা একটা করে লিখবো, এটা করবো, এই অঙ্কটা সামনে বসে করবো, হ্যাঁ 21 নম্বর, 21 নম্বর অঙ্ক। ওরা কি বলেছে, কস্ট অফ প্রোডাকশন বলেছে, কস্ট শিট করেছি তো, কস্ট শিট করেছি, আগের দিন ফর্মুলা দিয়েছিলাম, কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে কি যোগ করতাম মনে আছে? বল না, অসুবিধা নেই বল। ফিনিশ গুডস করেছিস আগে, ফিনিশ গুডস ছিল তো, কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস যোগ করতে হবে। আগের চ্যাপ্টারে কি ফিনিশ গুডস করেছিলাম কিছু? আচ্ছা ঠিক আছে করাইনি আগের চ্যাপ্টার, ঠিক আছে লেখ আমার সঙ্গে লেখ, আমার সঙ্গে লেখ, আমার সঙ্গে লেখ, আমার সঙ্গে লেখ, কস্ট অফ প্রোডাকশন লেখ, কস্ট অফ প্রোডাকশন ফরম্যাট আগে লিখ, তারপর কস্ট অফ প্রোডাকশন, ঠিক আছে টাকা লিখবো, এখানে ফাঁকা রাখবি, এখানে টাকা লেখাচ্ছে, ঠিক আছে ডান দিকে ফাঁকা রাখবি, টাকা লেখাচ্ছে, লিখিস কস্ট অফ প্রোডাকশন। এর সাথে যদি ফিনিশ গুডস থাকে তাহলে ফিনিশ গুডস প্রোডাকশনের পরেই আসে, তাহলে লিখ ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, কি লিখবি, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, লিখেছি ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, লিখবো যেটা টাকা বলবে টাকাটা লিখবো, ঠিক আছে। এর থেকে মাইনাস করবো, কি লিখবো, ক্লোজিং স্টক, ঠিক আছে কি লিখলাম দেখেছিস তো, কস্ট অফ প্রোডাকশন তার সাথে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস মাইনাস করলাম ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, এই প্লাস মাইনাস করে যেটা বেরোয় তাকে কি বলে জানিস, তাকে বলে কস্ট অফ গুডস, এটাকে বলে কস্ট অফ গুডস। তাহলে কি বুঝতে পারলি ফিনিশ গুডস কোথায় আসে, ফিনিশ গুডস কখন আসে, কি বুঝতে পারলি, প্রোডাকশনের পরেই কিন্তু ফিনিশ গুডস আসে। এই তোকে এতক্ষণ ধরে ফিনিশ গুডস করালাম না, নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় তো আসে, নাহলে এতক্ষণ এতগুলো অঙ্ক শিখলাম কেন। তাহলে এটা হলো কস্ট অফ গুডস সোল্ড, তার সাথে যোগ করবো কি জানিস তো, লেখ সেলিং ওভারহেড, কি লিখবো, সেলিং ওভারহেড, লেখ সেলিং ওভারহেড, কি লিখবো যোগ করে লিখবো কি সেলিং ওভারহেড, কি লিখলাম সেলিং ওভারহেড। এই সেলিং ওভারহেড যোগ করলে কি হয়, তাকে বলা হয় টোটাল কস্ট, কি বলা হয় টোটাল কস্ট, এটা তো জানিস, পরের গুলো তার অসুবিধা নেই, টোটাল কস্ট। এর সাথে কি যোগ করবো বল, প্রফিট, টোটাল কস্ট প্রফিট যোগ করলে কি হবে বল, তাহলে ফরম্যাটটা মোটামুটি 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 মাথায় ঢোক, মোটামুটি মাথায় ঢোক, ঠিক আছে তো। আমরা দেখ আমি তোকে বলছি আগের ক্লাসে তোরা বলি আগের চ্যাপ্টারে এইটুকু ছিল, বাকি তো তোর ছিল, শুধু এইটুকু গ্রিন কালার দিয়ে হাইলাইট করলাম, এটা তো ছিল না, বাকি তো পোর্শন তো ছিল, বাকি পোর্শন ছিল, তো এইটুকু পোর্শন বলে দেবো, অসুবিধা করো, কি বললাম বোঝা গেল, টোকাটা কমপ্লিট হয়ে পুরো। এবার তুই এক একটা করে ভ্যালু বল, ঠিক আছে 21 নম্বর কি বলেছে, স্যার ওরা বলেছে কস্ট অফ প্রোডাকশন 3,20,000, লেখ কস্ট অফ প্রোডাকশন লেখ 3,20,000, কস্ট অফ প্রোডাকশন লেখ 3,20,000, এখানে লেখ 3,20,000 কস্ট অফ প্রোডাকশন, ঠিক আছে। তারপর কি বলছে স্যার, এবার বলছে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 60,000, তাহলে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস লেখ 60,000। এবার আর কি বলেছে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস 80,000, বাহ, তাহলে লেখ 80,000 লেখ, যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ করে 3,00,000 বেরোচ্ছে, দেখ তোদের 3,00,000 বেরোচ্ছে, দেখ তোদের কি 3,00,000 বেরোচ্ছে, আমার 3,00,000 বেরোচ্ছে,
আমার 3 লাখ বলে, 3,20,000 সঙ্গে 60 যোগ করে 3,80,000, 3,80,000 থেকে 80 বাদ দিলে তুমি হয়ে গেল। নেক্সট কি বলেছিল? নেক্সট, স্যার ওরা বলেছিল সেলিং ওভার 1,20,000, তাই তো? সেলিং ওভার 1,20,000 লিখ, সেলিং ওভার 1,20,000, তাহলে 3,00,000-এর সঙ্গে 1,20,000 যোগ করলে কত হচ্ছে বল? 4,00,000। এত অব্দি তো ক্লিয়ার? এত অব্দি তো ক্লিয়ার? 4,20,000 অব্দি কে রে? তো কোনো সমস্যা হওয়া উচিত নয়, 4,20,000 অব্দি ক্লিয়ার। টোটাল কস্ট 4,20,000। কিন্তু ওরা তোকে প্রফিট কি বলেছে বল? প্রফিট বল, এটা তো মেইন জিনিস ছিল। প্রফিট কত বলেছে? 25% অন সেল। সেলের উপর কার উপর 25 বলেছে? তো সেল কত? এটা তো সেল, সেল জানিস? তাহলে তুই করবি কি করে? সেল করবি কি করে? এর উপর 25, তাহলে কি হচ্ছে দেখ, আমি তোকে যদি বলি, আমি কোনো আলাদা রাফ টাফ করলাম না, এখানেই যদি বলি কার উপর 25 বলেছে বল, তাহলে সেল তো 100, এখানে জাস্ট লিখছি তোর বোঝার জন্য, লিখবি না, সেল 100, তাহলে এটা তো 25, প্রফিট তো 25, তাহলে এটা কত? 75। বুঝিস কি বললো? প্রফিট কার উপর বলেছে? যার উপর বলবে তাকে 100 বলবে, সেল 100, প্রফিট কত? 25, এখানে লিখলাম 25, তাহলে নিচ থেকে উপর বলে কি 75। এবার দেখ কি করে করবো স্যার, কি করে করবো? আমি তোকে না হাইলাইট করে দিচ্ছি। 75-এর ভ্যালু 4,00,000, 25-এর ভ্যালু বের করতে হবে, ওই নিয়ম করে ছোটবেলায় ওই নিয়ম করেছিস। 75-এর ভ্যালু 4,20,000 হলে 25-এর ভ্যালু কত কি করে করবো? ওই নিয়ম করছি। 75-এর ভ্যালু 4,20,000, একের ভ্যালু 4,20,000 পাই, তাহলে 25-এর ভ্যালু, ঠিক আছে? তাহলে কত হলো? 4,20,000-কে ভাগ 3 কর, কত হচ্ছে? 1,40,000। কত হচ্ছে বল? 1,40,000। তাহলে এখানে হয়ে গেল 1,40,000। ঠিক আছে, হলো তো? 1,40,000 তোকে প্রফিটই বের করতে বলেছে, 1,40,000। এই তো এই দেখো, এই দেখা 4,20,000 ইন্টু 25 বাই পাঁচ। এই তো এখানে 1,40,000 ক্লিয়ার হচ্ছে তারা? এটা বুঝতে পারি যে 1,40,000 কি করে পেলো? এগুলো কিন্তু বাড়িতে করে দেখতে হবে, তাহলে কি বুঝতে পারবি, না করলে কিন্তু বুঝতে পারবি না। বলে এত ক্লিয়ার হয়েছে 1,40,000? এটা না আরেকটা ট্রিক্সেও করা যায়, আরেকটা শর্ট, এটা 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 যদি কারোর বুঝতে অসুবিধা হয়, সেল বের করতে বলে লিখলাম, ঠিক আছে লিখেছিস, ঠিক আছে, বের করতে বলেনি বা লিখলাম, তুই করতেই পারি, বের করলে কত হবে? 5,60,000, এটা বের করতে বলেন। আচ্ছা এটা বুঝতে পারলি? এবার তোদের যদি প্রফিট কারোর 1,40,000 বুঝতে অসুবিধা হয়, আমরা প্রথম দিন আগের চ্যাপ্টারে শিখেছিলাম একটা কনসেপ্ট। ওরা এখানে থেকে একটা কি ছিল, কস্ট, ভালো করে দেখ শোন, এখানে কস্ট আর এখানে সেল, ওরা প্রফিট কার উপর বলেছিল? কত পার্সেন্ট? 25%, মানে কত? 1/4 শিখেছিলাম, সেলের উপর 1/4। তাহলে আমি কি শিখেছিলাম? সেলের উপর যা হয় কষ্টের উপর কি হয়, দেখ এখানে কত আছে? 1, তাহলে এখানেও লিখবো 1, নিচে কত? 4। আমি কি বলেছিলাম? যখন ডান দিক থেকে বাঁ দিকে আসবে তখন কি বাদ দিতে বলেছিলাম। কি বাদ দেবো? এই 1 আর 4 বাদ দিলে কত হয়? 3, তাহলে 1/3। কিন্তু দেখ এখানে কস্ট কত ছিল অঙ্কে? 4,20,000, 4,20,000 একের 3 করলে 1,40,000, 4,20,000 একের 3 করলে 1,40,000 হয়। যদি তোর এই ঐকিক নিয়ম বুঝতে কারোর অসুবিধা হয় বিন্দু মাত্র, তুই এটাও করে নিতে পারিস, অসুবিধা করো, যেটা মন চাইবে, যেটা ভালো লাগবে তুই সেটা করবি, কেউ বাধা দেয়নি, ঠিক আছে? বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? দুটোই বলে দিলাম। ক্লিয়ার হয়েছে না? কত নম্বর হলো বল অঙ্কটা? এটা 21, 22 নম্বর অঙ্ক। খুব ভালো ভালো অঙ্ক দিচ্ছি তোকে। দেখ এরপরটা কি বলেছে, আস্তে আস্তে কিন্তু আসছে কিন্তু অঙ্ক, হ্যাঁ? 22 নম্বর অঙ্ক। এখন এই 21-এর পরই সবকটা অঙ্কই করে দেবো, হ্যাঁ? এইগুলো ঠিকঠাক, এগুলো করে দিতে হবে। 22 নম্বর অঙ্কটা কি বলেছে দেখ, কোশ্চেন পড়। টোটাল কস্ট বের করতে, টোটাল কস্ট তো কি বের করতে বলেছে? পর কোশ্চেন পর, টোটাল কস্ট বের করতে। তোকে দিয়ে দিয়েছে কি? কস্ট অফ গুডস সোল্ড দিয়েছে, তোকে দিয়েছে কি? কস্ট অফ গুডস সোল্ড দিয়েছে, তোকে কস্ট অফ গুডস সোল্ড দিয়েছে, টোটাল কস্ট বের করতে বলেছে। তাহলে দেখ অঙ্ক করবো পরে, আগে ফরম্যাট সাজা, ফরম্যাট সাজা। কত নম্বরটা? 22 না এটা? ফরম্যাট সাজা, ফরম্যাট সাজা, মনে কর তোকে কি দিয়েছে, কি বের করতে বলেছে বল দেখি, কি বের করতে বলেছে? টোটাল কস্ট বের করতে বলেছে, তোকে দিয়ে দিয়েছে কি? তোকে দিয়ে দিয়েছে কি? কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড কত টাকা দিয়েছে বল? কস্ট অফ গুডস সোল্ড 8,00,000, 8,00,000 কস্ট অফ গুডস সোল্ড 8,00,000 টাকা দিয়েছে। এর সাথে কি যোগ করতে হয়? আগের অঙ্কটাই করলাম তো, সেলিং এক্সপেন্সেস, সেলিং এক্সপেন্সেস। পুরো লিখলাম না, যে সেলিং এক্সপেন্সে লিখছি। দেখি সেলিং এক্সপেন্স কি বলেছে অঙ্কে।
সেলিং এক্সপেন্স ওরা অঙ্কে বলেছে কি বলে জানিস বলছে, ও বলেছে একটা ইউনিট যদি তুমি মার্কেটে বেচো, একটা ইউনিট যদি তুমি মার্কেটে বেচো, কি বলেছে তারা, একটা ইউনিট মার্কেটে বেচলে তোমার 8 টাকা খরচা হবে, ঠিক আছে? কিন্তু তুই আমাকে বল, আমাকে তোরা বল কতগুলো ইউনিট মার্কেটে বেচেছিস? স্যার, স্যার খুঁজে, না না না, 8 লাখ টাকা তো, আমি বললাম কতগুলো ইউনিট মার্কেটে বেচেছিস, কতগুলো ইউনিট মার্কেটে বেচেছিস? স্যার, হ্যাঁ বল, না এই তো খেলা হয়ে গেল। এই দেখ, ওপেনিং স্টক বছরের শুরুতে তোর কাছে 5,000 ইউনিট ছিল, হ্যাঁ তুই বছরের শেষে 6,000, প্রোডাকশন করে 21,000, তাহলে আমি কি শিখেছিলাম নিয়ম? ধর বছরের শুরুতে তোর কাছে 5,000টা ইউনিট ছিল, তুই 21,000টা ইউনিট তৈরি করলি, তাহলে টোটাল কতগুলো ইউনিট আছে তোর কাছে? বল, এত মাথা সিম্পল, এত এত ভাবলে হবে না কিন্তু। তোর কাছে বছরের শুরুতে 5,000 খানা ইউনিট ছিল, তুই 21,000 খানা ইউনিট তৈরি করলি, তাহলে তোর 26,000 ইউনিট আছে। বছরের শেষে গিয়ে দেখলি তোর কাছে 6,000টা ইউনিট পড়ে আছে, তাহলে কতগুলো ইউনিট বেঁচে দিচ্ছিস? 20,000টা ইউনিট বেঁচে দিচ্ছিস। তো 20,000টা ইউনিট যদি বেঁচে দিস, এক একটা ইউনিটের দাম 8 টাকা, তাহলে 20,000 ইন্টু 8 করলে কত হবে? 1,00,000। তাহলে সেলিং এক্সপেন্স হলো 1,60,000। বুঝতে পারছিস তো কি বললাম? তাহলে 20,000 ইন্টু 8 কত হলো বল? 1,60,000। অ্যান্সার হলো 9,60,000। এটাই তোকে বের করতে হচ্ছে টোটাল কস্ট, ঠিক আছে? টোটাল কস্ট কত হলো? 9,60,000। কিন্তু সেমিস এই বাজেটটা হলো, তেইশেরটা। এবার করবো 23-এরটা। এবার কত নম্বর অঙ্ক করবো? 23 নম্বর অঙ্ক, ঠিক আছে? 23 নম্বর অঙ্কটা কি বলেছে? বলছে র মেটেরিয়াল কনজিউম বের করতে বলছে, এটা মুখোমুখি হয়ে যাবে। বছরের শুরুতে 2 লাখ টাকার ম্যাটেরিয়াল ছিল, ক্যালকুলেটর নেই। 2 লাখ টাকার ম্যাটেরিয়াল ছিল, তুই 5 লাখ টাকার ম্যাটেরিয়াল কিনেছিস, টোটাল 7 লাখ টাকা হলো। এই ম্যাটেরিয়াল কেনার জন্য গাড়ি ভাড়া দিতে হয়েছে 25,000। দেখ 50,000 তোকে ঘাবড়ানোর জন্য দিয়েছে, 50,000 টাকা আসবে না, 25,000 টাকা যোগ করবো, কত হলো বল? 7,25,000। এইবার বছরের শেষে গিয়ে দেখলি 75,000 টাকার ম্যাটেরিয়াল আছে, তাহলে কি হবে? মাইনাস হয়ে যাবে, বুঝতে পারলি? অ্যান্সার হলো 6,50,000। বল 6,50,000, 23-এরটা হলো। বল 20 নি, কে 20? এবার 6,50,000 20 তো, 23-এরটা হলো। এরকমই ছোট ছোট অঙ্ক তো পরীক্ষায় পাবে, মানে এরকমই তোর এমসিকিউ, এমসিকিউ তো নিশ্চয়ই তোর এরপরে যে অঙ্কগুলো আছে 30-এর পর বড় বড় কোশ্চেন আছে, তুই বড় বড় কোশ্চেন তোর পরীক্ষায় দেবে না, তোকে তো মেনলি দেবে এইগুলো ফোকাস করতে, এইগুলো ছোট ছোট জিনিস ফোকাস করে, এরকমই ছোট ছোট এমসিকিউ থাকবে, তাই এগুলো থাকবে, কিন্তু এগুলো তোকে ফোকাস করতে হবে। 24 নম্বর, 24 নম্বরটা কি বলছে? ফ্রম দ্য গিভেন ইনফরমেশন ক্যালকুলেট অ্যামাউন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড। তোকে কি বের করতে বলছে? কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলেছে। তো এবার তো করলাম কস্ট অফ গুডস সোল্ড, তোকে কি দিয়ে দিয়েছে পড়? স্যার ওয়ার্ক কস্ট দিয়ে দিয়েছে, ওয়ার্ক কস্ট দিয়ে দিয়েছে, তাহলে ওয়ার্ক কস্ট থেকে ফরম্যাট লিখতে হবে। আমি জিজ্ঞাসা করছি, বল ভুল হোক না, কোনো অসুবিধা নেই, আমার তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বলার চেষ্টা কর। প্রথমে লিখলাম ওয়ার্ক কস্ট, ওয়ার্ক কস্টের সঙ্গে কি যোগ করতাম মনে আছে? বল ওয়ার্ক কস্টের সঙ্গে কি যোগ করতাম? বল অফিস ওভারে অফিস ওভারহেড, তবে বাইরে অফিস ওভারহেড, ওয়ার্ক কস্টের সঙ্গে অফিস ওভারহেড যোগ করলে কি হবে বল? সিওপি। সিওপি মানে কস্ট অফ প্রোডাকশন। মনে রাখতে হবে না ফরম্যাটটা, ফরম্যাট মনে রাখতে হবে। ওয়ার্ক কস্টের সঙ্গে অফিস ওভার যোগ করলে হবে কস্ট অফ প্রোডাকশন, ঠিক আছে? এই কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে কি যোগ করতে হয়? ওপেনিং বল 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 ভুল বল, হ্যাঁ বল ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস। লে ওপেনিং, এর লিখতে থাক, ফরম্যাট ফরম্যাট লে ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস। এই জন্যই বলছি বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবি, বুঝিস তো? ফর্মুলা মনে রাখতে হবে, ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস, ঠিক আছে? তার থেকে মাইনাস করবো কি? ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস, ঠিক আছে? যোগ বিয়োগ করে যেটা বেরোবে তাকে বলে কস্ট অফ গুডস সোল্ড। এটাই তোকে বের করতে বলছে, এটাই তোকে বের করতে বলেছে, এটাকে বলে কস্ট অফ গুড, ঠিক আছে? বুঝতে পারলি? এবার তো তুই ভ্যালুগুলো নর্মালি পুট করলি,
তাহলে তুই কি বলতে পারছিস স্যার অঙ্কের মধ্যে কিন্তু কিছু নেই, তোকে জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে আর ফরম্যাটটাকে তোর মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে তো? এগুলো কিন্তু আগের নম্বরেও লেখা ছিল, দেখ আগের নম্বরেও লেখা ছিল, বুঝলি তো? এবার বলবো ভ্যালুগুলো বলবো, করেছিস ফটো করেছিস? এবার দেখ কি বলেছে এখানে 24-এরটা, ওয়ার্ক কস্ট 9 লাখ টাকা বলেছে, লেখ 9 লাখ টাকা, লেখ কস্ট, ওয়ার্ক কস্ট লেখ 9 লাখ টাকা। অফিস ওভারহেড কত বলেছে? 30% অফ ওয়ার্ক কস্ট। তাহলে এটা তো আর দেখ ওয়ার্ক কস্ট কত? 9 লাখ, 9 লাখে 30% কত হয়? 2,70,000 হয়, 2,70,000। তাহলে কত যোগ করে 11,70,000 কস্ট অফ প্রোডাকশন, 11,70,000 হয়ে গেল কস্ট অফ প্রোডাকশন, ঠিক আছে? 11,70,000 হয়ে গেল কস্ট অফ প্রোডাকশন, কোনো ডাউট নেই এখানে, কোনো ডাউট নেই, কস্ট অফ প্রোডাকশন হয়ে গেল 11,70,000, ঠিক আছে? এবার দেখ ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস কত বলেছে অঙ্কে? ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস বলেছে 1 লাখ আর ক্লোজিং বলেছে 1,70,000। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস বলেছে 1 লাখ, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস 1,70,000 মাইনাস, অ্যান্সার হলো 11 লাখ। বলে 24-এর অ্যান্সার হলো 11 লাখ। অঙ্ক হচ্ছে 11 লাখ। আমি কি করলাম জানিস 11 লাখ কি করে বের করলাম? আমি দেখ ক্যালকুলেটর নিয়ে দেখ কি করলাম জানিস তো? এই 1 লাখ থেকে 1,70,000 কি আছে? মাইনাস, তাহলে মাইনাস কত? -70, 11,70 থেকে -70 করলে কত? 11। এটা তো নয় এরকম ছোট ছোট ভ্যালু, এরকম যখন বড় বড় ভ্যালু হয় না, মানে ক্যালকুলেটর থাকে, যে ক্যালকুলেটর নিয়ে আমি করবো কি করে? ক্যালকুলেটর নিয়ে করবো কি করে? ডাইরেক্ট করা গেল। 25, 25 নম্বরটা কি বলছে দেখ, দেখি হবে মারা যাবে, ভালো অঙ্ক দিয়েছে। ওয়ার্কস ওভারহেড মত আস্তে আস্তে, হ্যাঁ তখন তারাও রানি ওয়ার্কস ওভারহেড তোকে বলে দিয়েছে কত? 95,000। হ্যাঁ অ্যাকচুয়ালি এটা কোশ্চেনটা না, কোশ্চেন ভুল, ওয়ার্কস ওভারহেড হবে না, বইয়ের মধ্যে চেঞ্জ করে এটাকে ওয়ার্ক কস্ট হবে। ওয়ার্কস ওভারহেড মানে, আর ওয়ার্কস ওভার মানে কি বলে? ফ্যাক্টরি ওভারহেড। ওয়ার্কস ওভার মানে ফ্যাক্টরি ওভারহেড, ওভারহেড বলা উচিত, কিন্তু ওয়ার্ক কস্ট বলা উচিত, তাহলে অঙ্কটা করতে অসুবিধা হবে। ওয়ার্ক কস্ট বলেছে 95,000, তাহলে লেখ আমার সঙ্গে হয়ে লেখ, তোরাও বুঝতে পারবি আগের অঙ্কটার মতো ওয়ার্ক কস্ট লেখ, ওয়ার্ক কত বলেছে? ওয়ার্ক কস্ট 95,000 টাকা লিখে দিলাম, তাই তো? ওয়ার্ক কস্ট 95/95 লিখে দিলাম। ওয়ার্ক কস্টের সঙ্গে আগের অঙ্ক করলাম, কি বললাম? ওয়ার্ক কস্টের সঙ্গে কি যোগ করতে হবে? অফিস ওভারহেড লেখ, অফিস ওভারহেড লেখ, অফিস ওভারহেড। কি বলেছে অফিস ওভারহেড? 20%, ওয়ার্ক কস্টের 20%, তাহলে বল 95,000 20% কর, কত হচ্ছে? 19,000। এটাকে যোগ করলে কি হয়? তাহলে স্যার কস্ট অফ প্রোডাকশন হয়। তুই বললি স্যার কস্ট অফ প্রোডাকশন হয়, কত টাকা কস্ট অফ প্রোডাকশন? কত? 1,14,000। শোন না, কত হলো? 1,14,000। তারপর কি বলেছে? তারপর প্রফিট বলে দিয়েছে, দেখ কি বলবি তুই? তারপরে প্রফিট বলে দিয়েছে, ও তারপরেই প্রফিট বলে দিয়েছে, জানিস? তাহলে আমি কি বলবো? এটাই কস্ট অফ প্রোডাকশন, এটাই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। ভালো করে শুনছিস তো? এটাই হচ্ছে টোটাল কস্ট। কোন ডাউট থাকলে বল, ডাউট থাকলে বল, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। ওয়ার্ক কস্টের সঙ্গে অফিস ওভার যোগ করলে কস্ট অফ প্রোডাকশন হবে। কিন্তু আমি বলছি সব বলছি, কস্ট অফ প্রোডাকশন সব ফিনিশ গুড যোগ করতে হয়, স্যার ফিনিশ গুডস নেই। ফিনিশ গুডস যদি না থাকে, কস্ট অফ প্রোডাকশনটাই কস্ট অফ গুডস সোল্ড। তারপরে কি করতে হয়? সেলিং খরচা যোগ করতে হয়, সেলিং খরচাও নেই, তাহলে আমি বলতে পারি এটাই টোটাল কস্ট। কিছু নেই তো এইগুলো, তার মানে এটাই হয়ে যাবে টোটাল কস্ট, ঠিক আছে? টোটাল কস্ট হয়ে গেল কত? 1,14,000। বোঝা গেল ব্যাপারটা? এইগুলো না থাকলে ওটাই হয়ে যাবে টোটাল। বোঝা গেল কি বললাম? ওরা তোকে প্রফিট কি বলেছে পর, 25 নম্বর অঙ্কে প্রফিট কি বলেছে? স্যার প্রফিট বলেছে সেলের উপর 25%। দেখ কি করলাম, আগের অঙ্কটা শেখালাম না, কস্ট আর এটা সেল। সেলের উপর 25% মানে কত? 1/4। সেলের উপর 1/4 হলে কত হয়? 1/3। তাহলে আমার ওই দিক নিয়ম করতে হবে, ডাইরেক্ট হয়ে গেল, ডাইরেক্ট হয়ে গেল 1/3। এখানে লিখো প্রফিট কত হবে? 1,14,000 উপর 1/3 করে দেবে 38,000, মানে 1,52,000 হচ্ছে, দেখতো সেল হলো 1,52,000। বুঝতে পারলি ব্যাপারটা?
ঐকিক নিয়ম দেখিয়ে দেবো এরকম করে দেখ। আচ্ছা এটা বোঝা গেছে, বোঝা গেছে, এটা মুছে দিই এটা। ঐকিক নিয়ম করতে গেলে তো বুঝতে হবে না, এটা বুঝতে হবে। ও বললে একটু ঐকিক নিয়মটা দেখিয়ে দিই। দেখ শোন, ওরা অঙ্কে প্রফিট কত বলেছে? কার? যার উপর বলে তাকে হলে 100। আচ্ছা, আমি একটা অন্য কালি দিয়ে দেখা তাহলে বলতে শুনতে হবে। যার উপর বলে সে হচ্ছে 100, ঠিক আছে। প্রফিট কত বলে? 25। তাহলে এটা কত হচ্ছে? 75, ঠিক তো? এবার দেখ, এই 75-এর সমান তো 1 লাখ চলবে 25 দিতেই হবে। তুই দেখ না, আলটিমেটলি দেখ একটা সিস্টেম, 25 আর 75 কাটাকাটি করলে কত? 3 হয় না? কিন্তু সেই 3ই হতে হচ্ছে 25-এর অঙ্কটাই করে দিল। নেক্সট 26 কি বলেছে? বলছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ প্রফিট। তোকে প্রফিট বের করতে বলেছে, তোকে প্রফিট বের করতে বলেছে। কি বের করতে বলেছে? প্রফিট। বলছে ওয়ার্ক কস্ট বলেছে 15 লাখ টাকা, অফিস অ্যান্ড অ্যাডমিন ওভারহেড বলেছে 11,25,000 টাকা, সেলিং ওভারহেড বলেছে 3,75,000 টাকা। প্রফিট কত? তাই তো, চ আরম্ভ কর, লেখ 26 লেখ। আমি এটা ক্যালকুলেটর নিয়ে অঙ্ক করাতে পারতাম, বাট আমি তোদেরকে ধরে 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 দেখিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে তো? ঠিক আছে তো, কিন্তু তোরাও আস্তে আস্তে এগুলো করার পর আস্তে আস্তে চেষ্টা করি ক্যালকুলেটর ডাইরেক্ট কিভাবে করতে, ঠিক আছে তো? তো এখানে কি বলেছে বল? ওয়ার্ক কর, শর্টে লেখ, ডব্লিউসি লেখ। ডব্লিউসি কত বলেছে বল? 15 লাখ টাকা। তারপর কি বলেছে? অফিস ওভারহেড, শর্টে লিখ, ও ডবল এফ ও এইচ, ও ডবল এফ ও এইচ। কত লেখার দরকার নেই। কত হলো অফিস ওভারহেড? কত বলেছে বল? 11,25,000। যোগ করে কত হচ্ছে? 26,25,000। ঠিক আছে তো? যেটা বেরোলো তাকে কি বলা হয়? সিওপি। সিওপি মানে কি? কস্ট অফ প্রোডাকশন। আর কি বলেছিল তোকে? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড বলে 3,75,000। বা মাঝখানে তো কস্ট অফ গুডস সোল্ড নেই। সেলিং ওভারহেড কত বলেছিল বল? 3,75,000। যোগ কর, 75, 25, 1 লাখ, 26, 29, 30 লাখ। এটা হলো 30 লাখ টাকা। 30 লাখ টাকা কি? টিসি। টিসি মানে বুঝতে পারছিস তো? টিসি মানে কি? টোটাল কস্ট। ঠিক আছে, তারপর প্রফিট বের করতে বলছি। প্রফিট, প্রফিট কত বলেছে? ওই একই রকম ভাবে বল, ওই একই কথা। কস্ট আর সেল, সেলের উপর 25% মানে 1/4। সেলের উপর 1/4 হলে কস্টের উপর কত হবে? 1/3। 30 লাখের 1/3 করলে কত হয়? 10 লাখ। অ্যান্সার হচ্ছে 40। দেখলি আগের অঙ্কটা এই অঙ্কটা সেম, একই ধরনের অঙ্ক হচ্ছে। অঙ্ক তো একই ধরনের হচ্ছে, আলাদা তো কোনো চেঞ্জ তো কিছু হচ্ছে না। 30 লাখে ধরলে যোগ দিলে টোটাল কস্ট লেখ 30 লাখ, যেটা বলো টোটাল কস্ট লেখ। এখানে প্রফিট 10 লাখ, যেটা বললাম। সেল লেখ 40 লাখ। ওটা বোঝাই 10 লাখ কি করে বেরোলো? এই যে 10 লাখ টাকা ইয়ে করে দিয়েছি, 1/3 হলো কস্টের উপর। কত নম্বর হলো এটা বল? 27। দেখি 27-এরটা কি আছে, করা যাবে কিনা। বলছে ক্যালকুলেট দ্য মিসিং ফিগার ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। কস্ট অফ প্রোডাকশন বলেছে কত? 9 লাখ টাকা। কস্ট অফ প্রোডাকশন বলে 9 লাখ টাকা। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বলেছে 1,500 ইউনিট। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস বলেছে 96,000। কস্ট অফ গুডস কত? চাও, এটা করতে হবে। এটা 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 অজানা তোদের কাছে, এই অঙ্কটা অজানা। এটা নতুন, এই অঙ্কটা নতুন। ঠিক আছে, কত নম্বর? 27 নম্বর। লেখ, প্রথমে লেখ কস্ট অফ গুডস সোল্ড। প্রথমে লেখ কস্ট অফ গুডস সোল্ড। না, ওরা কি দিয়েছে? ওরা কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলেছে না। দেখ, ওরা কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলে, তাই না? কস্ট অফ প্রোডাকশন দিয়ে দিয়েছে। কত দিয়েছে কস্ট অফ প্রোডাকশন? বল, কস্ট অফ প্রোডাকশন কত দিয়েছে? টাকা বল, টাকা বল, টাকা বল। 9 লাখ টাকা। বলতে দেরি করলে হবে? কস্ট অফ প্রোডাকশন 9 লাখ টাকা দিয়েছে, ঠিক আছে।
আর এই অঙ্কটা আমাকে বলতো ফিনিশ গুড দিয়েছে কি? না না না, না দেয় না। ফিনিশ গুড দিয়েছে তো, কস্ট অফ প্রোডাকশন ফিনিশ গুডস দিয়েছে। কস্ট অফ প্রোডাকশনের পর ফিনিশ গুডস দিয়েছে। কি দিয়েছে? ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস। লে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস কত টাকা হবে? টাকা বল না, টাকা তো বল দেখে দেখি। কত বলছে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস? 96,000 টাকা। তার থেকে মাইনাস করবো কি? ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। কিছু তো একটা ভ্যালু হবে বলেছে। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস টাকা বলেছে? টাকা টাকা বলেছে না স্যার? ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস টাকা বলেনি, টাকা বলেনি, টাকা বলেনি, টাকা কিন্তু বলেনি, ইউনিট বলেছে। ইউনিট বলেছে। এটা প্লাস মাইনাস করলেই হয় কস্ট অফ গুডস সোল্ড। প্লাস মাইনাস করলে হয় কস্ট অফ গুডস সোল্ড, সিওজিএস। ঠিক আছে, এটা বোঝাবো কিন্তু মন দিয়ে শুনবি, কিন্তু এবার মন দিয়ে শুনবি। এই পয়েন্টটা পরীক্ষায় দিতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম এটা? আমি আবার বলছি, কোশ্চেনে তোকে কি দিয়ে দিয়েছে? কস্ট অফ প্রোডাকশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, তোকে কস্ট অফ প্রোডাকশন কত টাকা দিয়েছে বল? 9 লাখ টাকা। এর সাথে কি যোগ করলাম বল? ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস যোগ করলাম। টাকা নিয়ে দিয়েছে 9,96,000। আগে একটা এরকম একটা অঙ্ক করেছিল, স্যার মন দিয়ে শুনবি একটু। আগে সেম টাইপে একদম এই অঙ্ক ছিল, কিন্তু ওখানে একটা আইটেম বলে দিয়েছিল, ইজি হয়ে গেছিল। আগে একটা অঙ্ক ছিল, কি বলছি শোন। ওরা তোকে বলেছিল কস্ট অফ প্রোডাকশন বলেছিল 9 লাখ। ওরা তোকে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস বলে দিয়েছিল। ওরা তোকে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডসও বলে দিয়েছিল, তুই বাদ দিয়ে দিয়েছিল, হয়ে গেছিল। কিন্তু এই অঙ্কে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বলে দেয়নি, বলছি তুমি এটা বের করো। এটাই হচ্ছে শিখবো, এটাই তোকে শেখাবো ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কি করে বের করতে হয়। মন দিয়ে শুন। আমি যে কথাটা বলছি আমাকে বলবি কোশ্চেন এটা বলেছে কিনা। কস্ট অফ প্রোডাকশন অঙ্কে কত টাকা বলেছে? টাকা কত বলেছে? 9 লাখ টাকা। কিন্তু কস্ট অফ প্রোডাকশনের ইউনিট কি বলেছে? কত ইউনিট প্রডিউস হয়েছে বলেছে? কত বলেছে? 9,000। তোদের কি জায়গা আছে খাতায় লেখার? এখানে ব্যাকেটে লেখ 9,000 ইউনিট। যদি লেখার জায়গা থাকে তাহলে লেখ, না লেখার জায়গা থাকে লিখবি। কস্ট অফ প্রোডাকশন ব্যাকেটে লেখ 9,000 ইউনিট। লেখার জায়গা আছে তো? লেখার জায়গা না থাকলেও এদিক ওদিক করে লিখতে হবে তোকে। কস্ট অফ প্রোডাকশন কত? 9,000 ইউনিট। আমি যে কথাটা বলছি মন দিয়ে শুন। আর ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস এর ইউনিট কত বলেছে? বল ইউনিট কত বলেছে? 1,000 1,500। 1,000 লাখ পয়েন্ট দাঁড়া, আস্তে আস্তে সবাই সবাই বললে কারোর অ্যান্সারই আসবে। 1,500 বলেছে, 1,500 বলেছে। হ্যাঁ, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস 1,500। এবার মন দিয়ে শুনবি যে কথাটা বলছি, একদম পুরো মন দিয়ে শুনবি এখানটায়। শোন, আগেকার দিনেও যখন কস্টশিট আসতো, যত এখন এমসিকিউ হয়ে যায়, আগের প্যাটার্ন যে আসতো, সবাই এইটাই ভুল করতো। আমি সব ঠিক আছে, শুধু এই জায়গাটাই ভুল করবো। আর এখন ভুল করার সম্ভাবনা কমিয়ে, কারণ এটা ছোট ছোট জিনিস তো। দেখ ভালো করে, ঐকিক নিয়ম, জাস্ট একটা ঐকিক নিয়ম বল, কিচ্ছু না, ঐকিক নিয়ম, ইউনিটারি মেথড। এটা কি লেখা আছে? 9,000 ইউনিট। 9,000 ইউনিট তৈরি করতে খরচা কত হয়েছে? আবার বলছি, 9,000 তৈরি করতে খরচা কত হয়েছে? 9 লাখ। 9,000 তৈরি করতে খরচা হয়েছে 9 লাখ। ক্লোজিং বের করতে বলেছে, তাহলে 1,500-এর দাম। ঐকিক নিয়ে পারবি না করতে? বুঝিস কি বললো? 9,000-এর দাম যদি 9 লাখ টাকা হয়, তাহলে 1,500-এর দাম হয়ে গেল ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। তাহলে যদি ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস এর টাকা বলে না দেয়, বের করতে বলে, কি করে বের করবি? এইভাবে, ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম দেখ, আমি কতটা ইজি ভাবে বলে দিলাম, কিন্তু তোকে মাথায় রাখতে হবে। অ্যাকচুয়ালি এই ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস করতে হয় প্রোডাকশনটাকে বেস করে, প্রোডাকশনের উপর বেস করে, বুঝতে পারলি তো? প্রোডাকশনের উপর বেস করে। তাহলে এখানে লেখ, আমি সুন্দর করে দেখিয়েছি, দেখ এই দেখ, 9,000 ইউনিট তৈরি করতে খরচা হচ্ছে 9 লাখ টাকা। একটা তৈরি করতে খরচা হচ্ছে 9 লাখ বাই 9,000, তাহলে 1,500 করতে কত? কত হচ্ছে? 1,50,000। সে তো দেখে দেখে অনেক কিছু করে দিই। দেখ, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, ঠিক আছে আমি এরপরে একটা অঙ্ক দিয়ে দেবো তো। ঠিক আছে, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কত বেরোলো? ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস 1.5 লাখ টাকা। এটা বেরিয়ে গেল 1.5 লাখ। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস 1.5 লাখ। ঠিক আছে, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কত হলো? 1.5 লাখ বেরিয়ে গেল। এবার তোকে, হ্যাঁ বল, হ্যাঁ এবার ক্যালকুলেট করে দে। 9,96,000 1.5 লাখ মানে কত হচ্ছে? 8 লাখ। বল 8 লাখ কত হচ্ছে? 46,000 হয়ে গেল। আমি তোকে বললাম এই, আচ্ছা আর একটা কথা, এটা হলো তো হলো তো। তোকে একটা জিনিস লিখছি, আমি জানি না তোদের বইতে সব কথা লিখেছে কিনা, তুমি বলছি। ক্লোজিং
এটা লিখতে হবে না, ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস। এটা তো লিখলাম, এটা তো শেখালাম ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস। এটা বের করার না 4খানা মেথড হয়। কটা মেথড হয়? 4খানা। বলছেন এবার দেখ, 4খানা মেথড হয় ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস বের করার। 4খানা মেথড হয়। কি বললাম? বইতে লেখা নেই মনে হয় কিছু। ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস বের করার 4টে মেথড হয়। কি কি মেথড স্যার? একটাকে বলা হয় ফিফো, একটাকে বলা হয় লিফো, ঠিক আছে, একটাকে বলা হয় সিম্পল, আর একটাকে বলা হয় ওয়েটেড। তাহলে কি বললাম? ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস বের করার 4খানা মেথড হয়। একটা ফিফো, লিফো, সিম্পল, ওয়েটেড। বললি ফিফোর ফুল ফর্ম, তাহলে দেখি ফিফো মানে কি? ফিফোর ফুল ফর্ম হচ্ছে মুড়ি, হ্যাঁ মুড়ি। মানে উদাহরণ মুড়ি। ফিফো, ফিফোর ফুল ফর্ম হচ্ছে, ফিফো ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট, এটা লিখতে হবে না, ফার্স্ট ইন ফার্স্ট আউট, না, ফার্স্ট ইন ফার্স্ট আউট যখন থাকবে আমি তখন দিয়ে দেবো। ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফোর ফুল ফর্ম ফার্স্ট ইন ফার্স্ট আউট। স্যার লিফোর ফুল ফর্ম কি হতে পারে? লিফোর ফুল ফর্ম হচ্ছে কোনো শপিং মলে গিয়ে কোনো ড্রেস কেনা, এটা হচ্ছে লিফোর ফর্ম। আমরা ফিফো মানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট কেন বলি? দেখবি কেউ যদি মুড়ি কেনে না, মুড়ি, তুই তুই কি করবি? কোন মুড়িটা মানুষ খায়? পুরোনো মুড়ি আগে খায় নাকি নতুন মুড়ি আগে খায়? এখন তো বলছে নতুন মুড়ি আগে খায়, তাহলে পুরোনো মুড়ি তোকে ফেলেই দিতে হবে, পুরোনো নষ্ট হয়ে যাবে। এই ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা ফার্স্টে নিয়ে এসছিস সেটাকে আগে আউট করতে হয়, এটাকে বলে ফিফো। লিফো মানে কি তুই যখন কোনো দোকানে কেনাকাটি করতে যাস পুজোর সময়, তুই কি বলিস? লেটেস্ট কালেকশন দাও, নাকি আমাকে বলি ও পুরোনো আজ থেকে 20 বছর আগে কালেকশন দাও? বলিস লেটেস্ট কালেকশন। লিফো মানে কি লাস্ট ইন ফার্স্ট, যেটা লাস্টে এসে তাকে আগে দেবে, লাস্ট ইন ফার্স্ট আউট। লিফোর ফুল ফর্ম হচ্ছে কি বললাম? লাস্ট ইন ফার্স্ট আউট। আর সিম্পল আর ওয়েটেড তো ওর কোনো ফুল ফর্ম নেই, এই হয়ে গেল। কিন্তু আমাদের সিলেবাস মানে তো যে ওই বেঙ্গল বোর্ড পড়ছিস, তোদের সিলেবাসে ফিফোটাই আছে, আর ফিফোই আছে, এইগুলো কিছু নেই, এইগুলো আমাদের গ্র্যাজুয়েশনে আসে। লিফো, সিম্পল, ওয়েটেড গ্র্যাজুয়েশনে আসে, ঠিক আছে, তোদের নেই, ঠিক আছে। গ্র্যাজুয়েশন তো আবার অনার্সে আসে, এগুলোই আসে, অনার্সে বেসিক্যালি আসে। তাহলে তোর প্রতিটা যে ফিফোই আসবে। তো স্যার আপনি এখানে করলেন ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস, কোন মেথড করলেন? জানিস কোন মেথড করলাম? ফিফোতে করলেন। অর্থাৎ এই যে করলি, কখনোই পরীক্ষা যদি ঘাবড়ে যায় যে ক্লোজিং স্টক অফ ফিনিশড গুড বের করো ফিফোতে, তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তুই যেটা শিখলি ওটাই ফিফো করলি, তুই যেটা করলি না ওটাই ফিফো করলি। বলতেই পারে ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস করো, তুই ফিফো মেথডে কর। তাহলে তুই তো ফিফোতেই তোকে শেখালাম, আমিও তোকে ফিফোতেই শেখালাম। বুঝতে পারলি ব্যাপারটা? এই যে তুই ওয়ার্ক এই যে করলি না, এটা ফিফোতেই করলি। স্যার আপনি বললেন যখন একটু বলুন না ফিফো মানে, ভালো করে শোন, ফিফো মানে কি বললেন আপনি? ফার্স্ট ইন ফার্স্ট আউট বললেন না, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে কি করে বুঝলে এটা ফার্স্ট ইন ফার্স্ট আউট? মানে ফার্স্টে যেটা এসছে তাকে ফার্স্টে আউট করতে হবে। তাহলে এই দিকটাকে, এই দেখ আমি এখানে দিয়ে করবো, এই দেখ। এখানে ফার্স্টে কোনটা আছে দেখ, প্রথমে কি আছে? প্রথমে প্রোডাকশন, তারপরে কি আছে? ফার্স্টে কি আছে? এখানে দুটো ফার্স্টে কি আছে? তাই জন্য ফিফো করার সময় আমরা প্রোডাকশন ধরেই করি। ফিফো মানে কি ফার্স্টে যে আছে তাকে নাও। ফার্স্টে কে ছিল? প্রোডাকশন। তুই কখনোই ভুলে যাবি না ফিফো করতে হয় কি করে। ফিফো মানে যেটা ফার্স্টে থাকে সেটাকে আগে দিতে হয়। ফার্স্টে কে আছে? প্রোডাকশন। যদিও তোর সিলেবাসে নেই, তবু আমি জাস্ট একটু তোর মানে তোর কনসেপ্ট পারপাস, তোর জানার জন্য, নলেজ পারপাসে বলি লিফো মানে কি লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে এই দুটোর মধ্যে লাস্টে কি আছে? লিফো করার সময় ওপেনিং নিতে, তোর পরীক্ষায় দেবে, ঠিক আছে। লিফো করতে গেলে ওপেনিং নিতে হয়, আর ফিফো করতে গেলে প্রোডাকশন। ফিফো বললে প্রোডাকশন, আর লিফো বললে opening। তাহলে আমি এখানে কি নিয়ে করেছি? প্রোডাকশন নিয়ে করেছি নাকি ওপেনিং নিয়ে করেছি? তার মানে এটা FIFO। তো এটার অ্যান্সার বেরিয়ে গেছে তোদের, বাদ দে, এত কিছু দরকার নেই। কত নম্বরটা বললাম বল এটা? 28 নম্বর বলে কি বলেছে? বলছে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 10,000 ইউনিট, ঠিক আছে। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস 15,000 ইউনিট। কস্ট অফ গুডস সোল্ড 11 লাখ টাকা। ইউনিট প্রডিউসড বলেছে 90,000 ইউনিট, ঠিক আছে তো। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড বলেছে কত? 2 টাকা। তাহলে বলছে বল টোটাল কস্ট কত? এই দেখ আমি এখানেই করছি টোটাল। টোটাল কস্ট বের করার ফর্মুলা কি জানিস? কি শিখেছি? টোটাল কস্ট, কস্ট অফ, মনে কর কস্ট অফ গুডস সোল্ড এর সঙ্গে কি যোগ করলে টোটাল কস্ট হয়? সেলিং। কস্ট অফ গুডস সোল্ড এর সঙ্গে সেলিং ওভারহেড যোগ করলে টোটাল কস্ট হয়। তাহলে টোটাল কস্ট কি লিখবো? কস্ট অফ গুডস সোল্ড প্লাস সেলিং ওভারহেড, হ্যাঁ কি না? লেখ খাতায়, লেখ, সবাই করছে তো, কর খাতায় লেখ।
টোটাল কস্ট ইকুয়াল টু কস্ট অফ গুডস সোল্ড প্লাস সেলিং ওভারহেড। টোটাল কস্ট ইকুয়াল টু কস্ট অফ গুডস সোল্ড প্লাস সেলিং ওভারহেড। কস্ট অফ গুডস সোল্ড প্লাস সেলিং ওভারহেড, কস্ট অফ গুডস সোল্ড প্লাস সেলিং ওভারহেড, কস্ট অফ গুডস সোল্ড প্লাস সেলিং ওভারহেড, কস্ট অফ গুডস সোল্ড প্লাস সেলিং ওভারহেড। লিখেছিস? কস্ট অফ গুডস সোল্ড কত বলেছে অঙ্কে? বল স্যার 11 লাখ টাকা হচ্ছে, বলেছে 11 লাখ টাকা, বলেছে 11 লাখ টাকা। সেলিং ওভারহেড, তো সেলিং ওভারহেড এতগুলো অঙ্ক করালাম, সেলিং ওভারহেড কিসের উপর হয়? কত ইউনিট বিক্রি করেছি তার উপরে সেলিং ওভারহেড। তাহলে তোকে অঙ্ক করে বলতে হবে কত ইউনিট বেচেছিস। দেখ, বছরের শুরুতে 10,000টা ইউনিট ছিল, তুই 90,000টা ইউনিট তৈরি করেছিস, তাহলে কতগুলো ইউনিট হলো তোর কাছে? 1 লাখ টাকা। তাহলে তুই বেচে দিয়ে বছরের শেষে পড়ে আছে কত স্যার? 15,000। তাহলে তুই বেচেছিস কতগুলো ইউনিট? 85,000 ইউনিট। এক একটা ইউনিটের দাম কত করে? 2 টাকা। তাহলে 85,000 ইন্টু 2 কত হচ্ছে? 1,70,000। কত হলো অ্যান্সার? 12,70,000। হ্যাঁ, নম্বর অ্যান্সার 12,70,000। 85,000 ইন্টু 2 ওটা 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 বুঝতে পারলি তো? জাস্ট একটু লিখে রাখ কি করে বেরোলো সেলিং, কত ইউনিট বিক্রি করেছি। এই যে লিখলাম 85,000, কি করে বেরোলো 85,000? 10,000 যোগ 90,000 মাইনাস 15,000। 90 মাইনাস 15 হলো 8,000টা। 29 নম্বর অঙ্কটা দেখ, 29টা বলছি, বলো 29টা বলি। কস্ট অফ প্রোডাকশন বলেছে, দেখ খুব ভালো অঙ্ক দিয়েছে, মনে হচ্ছে পারবি, দেখ মনে হচ্ছে পারবি। এটা 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 খুব ভালো দিয়েছে, কোনো খাতায় করে দেখতে হবে না। একদম আগে যে একটা অঙ্ক বললাম না, ফিফো ফিফো বারো বলছেন, ওইটাই দিয়েছে। দেখ মন দিয়ে শুনবি, কিন্তু মন দিয়ে শুনবি, কোশ্চেনের দিকে তাকাবি, আর কিচ্ছু না। কস্ট অফ প্রোডাকশন বলেছে কত? 18,000 ইউনিট তৈরি করতে তোর খরচা হয়েছে কত? 9 লাখ টাকা। 18,000 ইউনিট তৈরি করতে খরচা হয়েছে 9 লাখ টাকা। তাহলে আমি কি বলতে পারি? 18,000 তৈরি করে 9 লাখ টাকা খরচা হয়, তাহলে একটা করতে কত স্যার? 9 লাখ বাই 18,000, একই না? এবার বলছে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস 3,800। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বলে 3,800, তাহলে 3,800 করতে কত খরচা হয়েছে? ওকে, আগের অঙ্কে কি এটাই শেখালাম? আগের অঙ্কে কি করালাম? ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বের করলাম। আগের অঙ্কে কি শেখালাম? আগের অঙ্কে দেখ, আগের অঙ্কটা করলাম না? এই দেখ কোথায় করলাম আগের অঙ্কটা, এই দেখ ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস করলাম না? ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কি বলেছিলাম? 9,000 ইউনিট তৈরি করতে 9 লাখ টাকা খরচা। প্রোডাকশন দেখেই করেছিলাম। তাহলে এখানে দেখ প্রোডাকশন দিকে দেখা আবার। প্রোডাকশন কত বলেছে স্যার? প্রোডাকশন বলেছে 18,000। 18,000 তৈরি করতে 9 লাখ। তাহলে 18,000 তৈরি করতে 9 লাখ খরচা, তাহলে একটা করতে কত? বল 9 লাখ বাই 18,000। তাহলে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কত বলেছে অঙ্কে? 3,800। তা 3,800 করতে কত? তোকে অঙ্কে কি বের করতে হবে? তোকে কি অঙ্কে কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলেছে, নাকি ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বের করতে বলেছে? এইটাই তো, এইটাই ঐকিক নিয়মটাই যে ক্লোজিং স্টক ফিনিশ গুডস। আর তো কিছু করতে হবে না। তাহলে কি হবে? লেখ 9 লাখ বাই 18,000 ইন্টু 3,800 কত হচ্ছে? 1,90,000 হয়ে গেল। 29 অ্যান্সার হয়ে গেল 1,90,000। আচ্ছা, এটা তোদের বইতে না অ্যান্সার বলে দিয়েছে, দেখেছিস বইতে answer বলে দিয়েছে। কেন? ওরা ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বইতে 3,000 ধরে করেছে, কারণ কোশ্চেন তো ছিল 3,800। তো তো ভুল করেছে বইতে, তাই না? আচ্ছা, বুঝতে পারছিস তো ব্যাপারটা? এগুলো কিন্তু ভালো করে দেখবি, এই পয়েন্টটা, এই পার্টিকুলার এই যে 29 নম্বর অঙ্কটা, এটা ইম্পর্টেন্ট করে রাখ, কারণ এরকম টাইপের কোশ্চেন দিতে পারবে। ঠিক আছে? আর আচ্ছা, বলতে পারবি এটা কোন মেথডে করলাম? ফিফোতে করলাম। তো একটা কথা মাথায় রাখবি, ফিফো মানে প্রোডাকশন করতে। আর সবসময় প্রোডাকশন, তোর তোর তো ফিফোই থাকবে, শুধু প্রোডাকশন ধরেই করবি। 29টা হয়ে গেল। 30টা কি বলছে? বলছে ইউনিট প্রডিউস কত বলছে? ইউনিট প্রডিউস বল 45,000। তুই 45,000টা ইউনিট তৈরি করেছিস। ঠিক আছে, তৈরি করলাম।
তুই বছরের শুরুতে ছিল 5,000, ও এটা তো নর্মাল অঙ্ক। বছরের শুরুতে ছিল 5,000, তুই 45,000 তৈরি করলি, তাহলে তোর কাছে এখন কতগুলো ইউনিট আছে? 50,000। বছর শেষে গিয়ে দেখলি তোর কাছে আর 7,500 পড়ে যায়, তাহলে কত বেঁচে দিস? 42,500। বুঝতে পারলি? 42,500 অ্যান্সার হবে 42,500। তাহলে এই টাইপের অঙ্ক দেখছিস কত দিচ্ছে? হ্যাঁ একবার বলুন। আর একবার বলবো, চ। বছরের শুরুতে ছিল 5,000টা ইউনিট, তার বছরের শুরুতে আমার কাছে গোডাউনে 5,000খানা পেন ছিল, আমি আরো 45,000টা পেন তৈরি করলো, তাহলে কতগুলো পেন হয়ে গেল? এখন 50,000টা পেন। দেখলাম বছরের শেষে কি দেখলাম 7,500টা পেন পড়ে আছে গোডাউন, তাহলে বাকি পেন তো বেঁচে দিচ্ছি, তাহলে কত হলো? 42,500। 31, 32, 33 লাস্ট, এই তিনটা অঙ্কই বাকি। 31 কি বলেছে দেখ, ওটাও তো একই রকম দিয়েছে। বল, তোর এটা বলতে হবে কিন্তু তোদের, এটা আগেও করেছি। 85,000টা ইউনিট তুই বেচে দিয়েছিস, বছরের শুরুতে ছিল 10,000টা ইউনিট, আর বছরের শেষে গিয়ে দেখলি 15,000টা ইউনিট আছে। তাহলে নিয়ম কি শিখিয়েছি নিশ্চয়ই বলতে পারবি, এতগুলো অঙ্ক করালাম। কি ছিল বল? ওপেনিং এর সঙ্গে প্রোডাকশন যোগ করে সেল প্লাস ক্লোজিং করবে। কি মাপুর? বল, তুই 10 মিনিটে বলছি আচ্ছা। সেল কত বলেছিল অঙ্কে? 85,000, তাই তো? ক্লোজিং কত বলেছে অঙ্কে? 15,000। আর ওপেনিং কত বলেছিল অঙ্কে? 10,000। তাহলে তুই বুঝতেই পারছিস 85 আর 15 যোগ করে কত? 1,00,000। আর এই দিয়ে কত হচ্ছে? 10,000। 1,00,000 থেকে 10 বাদ দিলে 90,000। অ্যান্সার হয়ে গেল 90,000। 31 নম্বর অঙ্কের অ্যান্সার কত হলো? 90,000। বুঝতে পারলি অ্যান্সারটা? এটা তো শেখানোর দরকার নেই, আগেই শিখিয়ে দিচ্ছি অলরেডি। তাহলে দেখেছি একই ধরনের অঙ্ক কি কি ধরনের অঙ্ক দিচ্ছে পরীক্ষা, এই টাইপের অঙ্ক তুই পেতে পারিস পরীক্ষার হলে। 32 নম্বর অঙ্কটা, 32 কত নম্বর পড়বে এবার? বাবা ছিল বলে 10 মিনিট। 10 মিনিট। 10 মিনিট কর। 32 নম্বর অঙ্কটা, 32 নম্বর অঙ্কটা কি বলছে দেখ, বলছে ক্যালকুলেট কস্ট অফ সেলস ফ্রম দ্য ইনফরমেশন গিভেন বিলো। তোকে কি বের করতে বলছে বল? তোকে বের করতে বলছে কস্ট অফ সেলস বের করতে বলছে। তোকে কি বের করতে বলছে? কস্ট অফ সেলস। কস্ট অফ সেলস এর একটা নাম কি বল? কস্ট অফ সেলস এর একটা নাম কি? টোটাল কস্ট। কস্ট অফ সেলস এর একটা নাম টোটাল কস্ট। টোটাল কস্ট বের করতে বলেছে। তোকে কস্ট অফ প্রোডাকশন বলে দিয়েছে, তোকে কস্ট অফ প্রোডাকশন বলে দিয়েছে কত? 2,03,400। এটা করতে হবে তোকে, চল করে দিই এটা। কত নম্বর অঙ্ক বললাম? এটা 32 না? তোকে কস্ট অফ প্রোডাকশন বলেছে, বল টাকা বল কত বলেছে? 2024। না না কস্ট অফ প্রোডাকশন বলেছে 2,03,400, ব্যাকেটে কত ইউনিট বলেছে? 9,040, তাই তো? এটাই তো বলেছিল 9,040 ইউনিট। এই বইয়ের দিকে তাকা, কোশ্চেনের দিকে তাকা। কস্ট অফ প্রোডাকশন বলে 2,03,400, ব্যাকেটে লিখলাম 9,040 ইউনিট। এর সাথে কি যোগ করতাম মনে আছে? ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, সে থাকুক আর না থাকুক, ফরম্যাট তো এটাই ছিল। কিন্তু স্যার অঙ্কে কিছু নেই, ড্যাশ দে, নেই তো ড্যাশ। মাইনাস কর ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। স্যার কি করে হবে এটা? কত টাকা হবে ক্লোজিং স্টক অফ? আমি তোকে শেখাচ্ছি, কিছুক্ষণ আগেই তো বললাম, তুই বল না। এই দেখ কি বললাম তোকে। স্যার আপনি বললেন 9,040টা ইউনিট তৈরি করতে খরচা হয় 2,03,400 বলেছিলাম। 9,040টা ইউনিট তৈরি করতে খরচা হয় 2,03,400। ক্লোজিং কত বলেছে অঙ্কে? ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কত বলেছে স্যার? 1,400। 1,400 করতে কত পারবি না? এই নিয়ম করতে এটা কি লিখবো? 2,03,400 টাকা খরচা হয় 9,040টা করতে, তাহলে 1,400টা করতে কোনো কঠিন লাগলো? কত? 31,500 টাকা। ঠিক আছে, বুঝেছিস? এই বুঝতে পেরেছিস? বাদ দে, 2,03,400 থেকে 31,500 বাদ দে, কত হচ্ছে?
1,71,900 টাকা বাদ দিয়ে কি হচ্ছে, যেটা হচ্ছে তাকে বলা হয় সিওজিএস, তাই তো, কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড হয়ে গেল, তো কস্ট অফ গুডস সোল্ড কমপ্লিট। এর সাথে যোগ করবো কি, সেলিং ওভারহেড। এর সাথে যোগ করবো কি, সেলিং। এটা হয়েছে, যোগ করলে যেটা বেরোবে তাকে বলে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড, সরি, কস্ট অফ সেলস, এরই আর একটা নাম টিসি, টোটাল কস্ট। এত অব্দি হয়েছে ওখানে, তারপর বলছি সেলিং ওভারহেড কি করে বের করবো। এই অঙ্কটা সেলিং ওভারহেড কি করে বের করবে বলে দিচ্ছি। এই অঙ্কটা সেলিং ওভারহেড কি করে বের করবে বলে দিচ্ছি একটু। হয়ে যায় কোন প্রকার। তাহলে এই যে পরের দিন এই বাড়িতে কি করবি, কিন্তু যদি আমি জানি না আজকে যদি সময় পাস, আজকে যদি বাড়িতে সময় পাস, যে 1 থেকে 30 আজকে করে ফেলিস, তাহলে পুরো মাথা ঢুকে যাবে। তুই যদি 4 দিন 5 দিন পরে করে সব অঙ্ক ভুলে যাবি, সব ভুলে যাবি, আজকেই করে ফেলতে হবে। এই চ্যাপ্টারটা এটা হলে কিন্তু চ্যাপ্টার শেষ কিন্তু, ঠিক আছে। তো এটা ভালো করে করবি, এখানে এই এমসি গুলোই পরীক্ষায় দেবে। আচ্ছা শোন, বলবো এটা কি বলেছে দেখ, এদিক শোন, মন দিয়ে শুনছিস, প্রত্যেকে শোন। সেলিং ওভার কত বলছে দেখ, একটা ইউনিট যদি তুই মার্কেটে বেচতে পারো তখন 2 টাকা করে খরচা হবে। একটা ইউনিট মার্কেটে বেচার জন্য 2 টাকা খরচা। প্রশ্ন হলো কতগুলো ইউনিট মার্কেটে বেচে, তাই তো, কতগুলো ইউনিট মার্কেটে বেচে, স্যার কি করে বলবো কত ইউনিট মার্কেটে পেয়েছি। তাহলে কত ইউনিট মার্কেটে বেচে জানতে হবে তো, সেল ইউনিট। দেখ কি করে, আচ্ছা আমি তোকে বলছি, ধর আমি তোকে একটা সিম্পল একটা উদাহরণ বলছি, দেখি কি বলতে পারিস। ধর আমি ধর 500টা পেন তৈরি করেছি, ঠিক আছে। কতগুলো পেন তৈরি করেছি, 500। দেখলাম বছরের শেষে গিয়ে 20টা পেন পড়ে আছে, তাহলে কতগুলো পেন বেচেছি। ভালো করে মন দিয়ে শোন, আরেকবার বলছি, 500টা পেন তৈরি করেছি, প্রোডাকশন করেছি, ঠিক আছে। এইবার বলছে 500টা পেন তৈরি করেছি আমি, দেখা গেল বছরের শেষে গিয়ে আমার কাছে 20টা পেন পড়ে আছে, তাহলে কতগুলো পেন, 480টা। এখানে তো ওপেনিং বলেনি কিছু। তাহলে এইবার তুই মাথা খাটি, দেখ মাথা খাটিয়ে বলার চেষ্টা কর। 9,040টা পেন তুই তৈরি করেছিস, বছরের শেষে গিয়ে দেখলি 1400টা পেন পড়ে আছে, তাহলে তুই বাকি পেনই তো বেঁচেছিস, বুঝেছিস কি বুঝিস না। 9,040টা পেন তুই তৈরি করেছিস, তার মধ্যে দেখলি 1400টা পেন পড়ে আছে, তাহলে বাকি পেনই তো তুই বেঁচেছিস। তাহলে 9,040 থেকে 1400 বাদ দে। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম। এই যে আমি ছোট ছোট কনসেপ্ট বলছি, কনসেপ্ট গুলো মাথায় রাখবি। 7,640 হলো, তাহলে তুই পেন বেঁচেছিস কতগুলো, 7,640। তুই বুঝিস এটা কি বললাম, এটা হলো 7,640 ইন্টু 2 টাকা, তাই তো, 15,280। যোগ করে দাও, অঙ্ক শেষ। 1,71,900 সঙ্গে 15,280 যোগ করবো, 1,87,180। বুঝেছিস, বুঝতে পারলি কি করে হলো অঙ্কটা। অঙ্কগুলো প্র্যাকটিস করে নি, একবার প্র্যাকটিস করে নি, এটা সেলিং ওভারহেডের 7640 ইন্টু 2। লাস্ট অঙ্ক করবো, এটা শেষ। স্যার এরপরে বিজনেস স্টাডিজ হ্যাঁ শোন, লাস্ট আস্তে আস্তে 33, এরপর ইকোনমিক্স 33, ঠিক আছে তো। এরপরে হচ্ছে লাস্ট কোশ্চেন হচ্ছে 33 আজকের। বলছে ফলোইং ইনফরমেশন ইজ গিভেন, কি বলেছে, বলছে 44,000টা ইউনিট তৈরি করতে খরচা হয়েছে 5,88,000, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস বলেছে 6,000 ইউনিট, 48,000। বলছে বলো ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কত। এর কোনো খাতা করতে হবে না, নর্মালি হয়ে যাবে। এইমাত্র তোকে শেখালাম কি, স্যার আপনি বললেন 44,000টা ইউনিট তৈরি করতে খরচা হচ্ছে 5,88,000, তাহলে একটা করতে কত, এখানে লিখছি 5,88,000 বাই 44,000, একই না। কতগুলো বাকি, ক্লোজিং স্টক কত, 5,000 করতে কত, 5,88,000 বাই 44,000 কিন্তু 5,000 কত হচ্ছে 60,000। অ্যান্সার হলো 60,000। কেন, আরে নর্মাল তো, এই তো আগের অঙ্ক ছিল, সেম অঙ্ক এটা। 44,000টা তৈরি করতে খরচা হয় 5,28,000, তাহলে একটা করতে কত, 5,28,000 বাই 44। তাহলে ক্লোজিং পড়ে আছে কত, ক্লোজিং তো 5,000, 5,000 করতে কত, এটাই জানতে চাইছিল, ব্যাস অঙ্ক শেষ।